প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কিছুদিন ধরে ভ্যাপসা গরমের পর কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হয়ে ভোরের দিকে থেমেছে। এখনো বৃষ্টির কণাগুলো টুপটাপ করে ঝরে পড়ছে ব্যালকনির গ্রিল থেকে। বৃষ্টি হওয়ার আবহাওয়ায় কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব। ঘড়িতে প্রায় 9টা বাজতে চলল। মিসেস অন্তরা সেই কখন থেকে ডেকেই চলেছে, এখনো মেয়ের ঘুম থেকে ওঠার নামই নেই। সে তো কাঁথা মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ডাকতে ডাকতে হয়রান হয়ে কিছুটা রেগে গিয়ে তিনি মেয়ের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, একবারও আমি ডাক দিব না। সারা রাত জেগে জেগে গল্প পড়বি আর সকালে ঘুম থেকে উঠতে চাস না। গল্প পড়ে কি মজা পাস সেটাই তো বুঝি না। বলেই 9টা বাজতে ছিল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস জমিদারের মেয়ে। আজ রিয়া আর সাহিল তো আমাকে মেরেই ফেলবে। রোজ রোজ কেন আমি ঘুম থেকে দেরি করে উঠি? আল্লাহ, তুমি কি আমাকে সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিতে পারো না? আম্মু, তুমিও তো ডেকে দিতে পারতে নাকি, বলো? বিয়াদব মেয়ে, সে কখন থেকে তোকে ডাকছি আর এখন বলছিস আমি ডেকেই দেই না। আম্মু, এখন কথা বলে সময় নেই। তাড়াতাড়ি বিছানা ওয়াশরুমে দৌড় লাগায়। এবার পরিচয় দেওয়া যাক। এতক্ষণ যার কথা হচ্ছিল সে আপনাদের প্রিয় উর্মি। আব্বু আম্মু আর ছোট ভাইকে নিয়ে ওর পরিবার। উর্মির আব্বু একজন বিজনেসম্যান, আম্মু গৃহিণী আর ছোট ভাই 10ম শ্রেণীতে পড়ে। উর্মি অনার্স 3য় বর্ষে পড়ছে। উর্মি, রিয়া আর সাহিল একই ভার্সিটিতে। রিয়া আর সাহিলের সাথে উর্মির বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকে। উর্মি দেখতে উজ্জ্বল শ্যাম বর্ণের হলেও চেহারায় ভীষণ মায়া আছে। হরিণ টানা চোখে রয়েছে ঘন লম্বা পাপড়ি। সোনালি চুলগুলো বেশ লম্বা না হলেও কোমর ছাড়িয়ে যায় আর হাসলে গালে টোল পড়ে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে আসতেই রিয়া আর সাহিল উর্মির দিকে চোখ গরম করে তাকায় আর উর্মি ইশারায় কান ধরে, যার অর্থ আজকের মতো মাফ করে দে, আর হবে না। কিন্তু উর্মি এই কথাটা প্রতিদিনই বলে, তারপরও দেরি হয়েই যায়। তারপর তিনজনই ক্লাসে চলে যায়। পরপর 3টা ক্লাস করেই ওরা বেরিয়ে যায় আর যেতে যেতে সাহিল আর রিয়াকে উদ্দেশ্য করে বলে, আই শোন না, তোরা চল না ফুচকা খেয়ে আসি। ক্লাস করতে করতে বোরিং লাগছে। হ্যাঁ রে, চল না। হ্যাঁ, আমি চাই, আর তোরা আমার পকেট ফাঁকা কর। ভাগ্যগুণে তোদের মতন বান্ধবী পেয়েছি। কিভাবে আমাকে ফকির বানানো যায় সেই ধান্দায় থাকিস। এটা আমাদের বন্ধুগত অধিকার, তুই খাওয়াবে কিনা বল, নয়তো আমরা জোর করে তোর পকেট ফাঁকা করব। তোদের সাথে কথাই কোনোদিন পারবো না। হ্যাঁ রে রিয়া, এই তোর ভালোবাসা? লাগতে আসিস কেন? আর হ্যাঁ, এটাই ভালোবাসা। তারপর তিনজন মিলে ফুচকা খেয়ে যে যার বাড়িতে ফিরে আসে। উর্মি বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। সন্ধ্যার দিকে উর্মি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। হঠাৎ কোথা থেকে অনন্ত হুট করে এসে রিমোট কেড়ে নিয়ে চ্যানেল পাল্টে দেয়। এই নিয়ে আবার দুই ভাই বোনের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। আই, তুই চ্যানেল পাল্টালি কেন? ডোরেমন দেখছিলাম না আমি। চুপ থাক পেতনি, দেখছিস না আমি খেলা দেখছি? খেলা দেখার কনটেক্সটটা একটু করতে দে। একদম আমাকে পেতনি বলবি না। তুই কি তুই তো একটা রাক্ষস। তুই আমার চুল টেনেছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। সোফায় থাকা কুশনগুলো একে অপরের দিকে ছোড়াছুড়ি করে। বেয়াদব ছেলে, বড় বোনের সাথে তর্ক করিস? এমন সময় মিসেস অন্তরা এসে দেখে ড্রয়িং রুমের যাতা অবস্থা। থামবি তোরা? আজ আসু তোদের আপু, তোদের হচ্ছে আজ। রাতে খাবার টেবিলে আনিসুল সাহেব তার পরিবারের সাথে খেতে বসেছে। কথার মধ্যে মিসেস অন্তরা তাদের ছেলে মেয়ে উচ্ছন্নে যাওয়ার কথাটা তুলে ধরে। খাবার খেতে খেতে ওসমান সাহেব বলে, বাচ্চা ছেলে মেয়েগুলো এখন দুষ্টুমি করবে না তো কখন করবে? আমাদের মতো বুড়ো হয়ে গেলে। তোমার আশকারা পেপে ছেলে মেয়ে দুটো উচ্ছনে গেছে, খুব শাসন করবে তা না, আরো প্রশ্রয় দিচ্ছে। আহা, তুমি রেগে যাচ্ছ কেন? দেখো আমাদের ছেলে মেয়ে কি সুন্দর চুপচাপ খাচ্ছে। তুমিও মাথা ঠান্ডা করে খাওয়া শেষ করো। এই না হলে আমার আপু। আই লাভ ইউ আব্বু। আই লাভ ইউ টু বাচ্চা। রাতে শুয়ে শুয়ে উর্মি ফেসবুকিং করছে। হঠাৎ একটা পোস্টে তার চোখ আটকে যায়। গার্লস গ্রুপে একটা মেয়ে তার ক্রাশকে নিয়ে পোস্ট করেছে পিক সহ। ছেলেটা দেখতে ফর্সা, কালো খোঁচা খোঁচা দাড়ি আর সুঠাম দেহের অধিকারী। ছেলেটার নাম দেখার আগেই ফেসবুক রিফ্রেশের জন্য পোস্টটা নিউজফিড থেকে হারিয়ে যায়। উর্মির চোখে এখনো সেই ছেলেটার হাসি মাখা মুখটাই ভাসছে। এমন সময় উর্মির ফোনে ভিডিও কল আসে। গ্রুপ থেকে কল দিয়েছে সাহিলা রিয়া।
উর্মি কলটা রিসিভ করে। এইমাত্র খবর পেলাম সামনের সপ্তাহে ভার্সিটি থেকে পিকনিকে যাওয়া হবে। আমার তো এখনই যেতে ইচ্ছে করছে। তো জানা এই রাতের বেলা ভূতের সাথে ঘুরে আই। তো কি যেন বলছিলাম, ও হ্যাঁ উর্মি, আমরা তিনজনে কিন্তু কনফার্ম যাচ্ছি। তা তো অবশ্যই। আজ শুক্রবার ভার্সিটি যাওয়ার তাড়া নেই। উর্মি নিজের রুমে বেঘোরে ঘুমোচ্ছে। বেলা 11:30। রিয়া এসে উর্মিকে ঘুম থেকে জাগিয়ে তোলে। উর্মি ফ্রেশ হয়ে আসে। কিছুক্ষণ পর সাহিল চলে আসে। আজ তিনজনে সারাদিন উর্মির বাড়িতে আড্ডা দেবে। বিকেলে উর্মি, রিয়া আর সাহিল ছাদের এক কোনায় বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ সাহিল বলে উঠল ওরা একসাথে গান গাইবে, যা ওরা তিনজন প্রত্যেকবার একসঙ্গেই গায়। গানটা বদমাইশ পোলাপান সিরিজ থেকে নেওয়া, তবে ব্যক্তিগতভাবে গানটা আমার ভালো লাগে। আমার এই ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনা এই শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। পরের দিন সকালে আজও উর্মি ঘুম থেকে দেরি করে উঠেছে। তবে অনন্ত স্কুল বন্ধ থাকায় উর্মিকে বাইকে করে ভার্সিটি পৌঁছে দিয়ে এসেছে। উর্মি, সাহিল আর রিয়া ক্যান্টিনে বসেছিল। হঠাৎ মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে যারা পিকনিকে যাবে তারা যেন কাল আর পরশুর মধ্যে টাকা জমা দিয়ে দেয়। আগামী বৃহস্পতিবার পিকনিকে নিয়ে যাওয়া হবে। তারপর ক্লাস শেষ করে উর্মি বাড়িতে চলে আসে। বিকেলে উর্মি বেশ কিছুক্ষণ নিজের রুমে এদিক ওদিক ছোটাছুটি করে সিদ্ধান্ত নেয় কিভাবে আম্মুকে ম্যানেজ করা যায়। উর্মি তার মায়ের রুমের সামনে গিয়ে দেখে মিসেস অন্তরা কাভার্ডে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছে। হয়তো ধুয়ে দিয়েছিল এগুলো। উর্মি মনে সাহস জুগিয়ে মায়ের কাছে যায় আর পেছন থেকে জড়িয়ে ধরে। আমার শোন আম্মু, কি করছো তুমি? তুই তো দেখতেই পাচ্ছিস কাপড় চোপড় গুলো গুছিয়ে রাখছি। আমি গুছিয়ে দিই না আম্মু? সারাদিন তুমি কত কাজ করো। আজ এত ভালোবাসা দেখানো হচ্ছে কেন? তোর মতলব কি বলতো? নতুন কোনো আড্ডা নিয়ে এসেছি? সত্যি সত্যি বল। আসলে আম্মু, হয়েছে কি, আসল নকল বাদ দিয়ে বল তো কি চাই। আম্মু আমাদের ভার্সিটি থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। কাল বা পরশুর মধ্যে টাকা জমা দিতে হবে। তোমার কোথাও যাওয়া হচ্ছে না, সারাদিন মোবাইল আর ঘোরাঘুরি ছাড়া তো কিছুই জানো না। লেখাপড়ায় সামান্য মনোযোগ দেখছি না তোমার। আম্মু প্লিজ এমন করো না। আমি আগের থেকে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করব। আম্মু আমার সব বন্ধুরা যাচ্ছে, প্লিজ আম্মু রাজি হয়ে যাও। তুমি রাজি হয়ে গেলে আব্বু বারণ করবে না। প্লিজ 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 আম্মু। হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না। এতগুলো ভালোবাসি আম্মু। হয়েছে বা ছাড়, কাজ করতে দে। আজ বৃহস্পতিবার। উর্মিরা বাসে উঠে বসে আছে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে। উর্মি তার আম্মুকে বলার পরের দিনই উর্মি, সাহিল আর রিয়া একসঙ্গে টাকা জমা দেয় আর বিকেলে তিনজন মিলে শপিং করে আসে পিকনিকে পড়ে যাওয়ার জন্য। বাস চলছে আপন গতিতে। কেউ ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে, আর সাথে গান বাজনা তো আছেই। উর্মি জানালার পাশে বসে চিপস খাচ্ছে আর আনমনে কিছু একটা ভেবে যাচ্ছে। রিয়া তার পাশে, সাহিল ওদের সামনে সিঙ্গেল সিটে বসেছে। প্রায় 2 ঘন্টা পর বাস কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যায়। এখানের পুরো রিসোর্টটা ভার্সিটি কর্তৃপক্ষ বুক করেছে। বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি রিসোর্টটা। এখানে বড় একটা সুইমিং পুল আছে, একপাশে বড় একটা বাগান আর সাথে কয়েকটা দোলনাও আছে। রিসোর্টের পেছন দিকে বড় লেক রয়েছে, তবে কোনো স্টুডেন্টের সেখানে যাওয়ার অনুমতি নেই, যেহেতু সবার দায়িত্ব ভার্সিটি কর্তৃপক্ষের। রিসোর্টের প্রত্যেকটা রুমে 6 জন করে স্টুডেন্ট দেওয়া হয়েছে বিশ্রাম করার জন্য। উর্মি আর রিয়া একসঙ্গেই আছে। সাহিল অন্য ছেলেদের সাথে দ্বিতীয় তলায় আছে। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সবার খাবার সময় চলে আসে। সবার খাওয়ার পর্ব শেষ হতেই সবাই কিছুক্ষণ জিরোয়। তারপর সবাই ঘোরাঘুরি শুরু করে দেয়। অনেকে ছবি তুলছে, ভিডিও করছে, কেউ কেউ আবার স্যার ম্যামদের সাথে সেলফি তুলছে। গানের আয়োজন করা হয়েছে। স্যার ম্যামরা মাইক হাতে নিয়ে গান গাইছে। সাথে যোগ হয়েছে স্টুডেন্টরা, আর সাথে থাকছে সারপ্রাইজ কুপন, যাতে আছে নানা রকমের গিফট। হাসি আনন্দের সাথে ওদের পিকনিক শেষ হয়ে রাত 9টার দিকে ওরা যে যার বাসায় পৌঁছে যায়। আজ যেহেতু শুক্রবার, তার ভার্সিটি যাওয়ার তেমন তাড়া নেই। আজ উর্মি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। অবশ্য উঠতে চায়নি, মিসেস অন্তরা জোর করে উঠিয়েছে। শাস্তি স্বরূপ এই গরমের মধ্যে ফ্যান অফ করে দিয়েছে, যার ফলে বাধ্য হয়ে উর্মিকে ঘুম থেকে উঠতে হলো। আজ উর্মিদের বাড়িতে ওর খালামণি আর 2 কাজিন আসবে। সকাল থেকেই মিসেস অন্তরা তোড়জোড় শুরু করেছে। তার আদরের ছোট বোন আর তার ছেলে নিয়ে এসেছে। উর্মি বাড়ির অন্যান্য কাজগুলো করছে আর মিসেস অন্তরা রান্নার কাজগুলো সামলাচ্ছে।
উর্মি সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে। আজ সে নীল রঙের গাউন পরেছে। কিছুক্ষণ আগেই খালামণি আর তার দুই ছেলে মেয়ে নিবিড়, নাজিফা এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে উর্মি চুল ঠিক করছিল। এমন সময় কেউ ওর রুমে নক করে। দরজার দিকে তাকিয়ে দেখে নাজিফা দাঁড়িয়ে আছে। নাজিফা দেখতে কিউট, একদম টলের মতো গুলুমুলু। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। আরে আপু, দিন দিন তুমি সুন্দরী হয়ে যাচ্ছ গো, রহস্য কি? কি যে বলিস না, আমি আগের মতোই আছি। তুই কেমন আছিস? এতক্ষণ শুধু ভালো ছিলাম, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। পড়ালেখার কি খবর তোর? সামনে তো টেস্ট এক্সাম। আর ভালো লাগে না আপু, মনে হচ্ছে পড়তে পড়তে আমি পাগল হয়ে যাব। ভাইয়া নিজে আমাকে গাইড করে। ওদের কথার মাঝে মিসেস অন্তরা উর্মি আর নাজিফাকে নিচে ড্রয়িং রুমে আসার জন্য ডাক দেয়। দুজনে নিচে গিয়ে দেখে মিসেস অন্তরা আর মিসেস অহনা বসে গল্প করছে। নিবিড় একটা সিঙ্গেল সোফায় বসে ফোন টিপছে। নিবিড় দেখতে যথেষ্ট সুদর্শন। প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে। পড়াশোনা কমপ্লিট করে বাবার বিজনেস সামলাচ্ছে। সবসময় গম্ভীর হয়েই থাকে, শুধুমাত্র ফ্যামিলির সাথে থাকলে হাসি খুশি থাকে। উর্মি মিসেস অহনার কাছে গিয়ে জড়িয়ে ধরে। খালামণি, কেমন আছো তুমি? আমাকে তো ভুলেই গেছো। আমাদের বাড়িতে এখন আসতেই চাও না? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। জানিসই তো সামনে নাফিজার এক্সাম শুরু হবে, তাই কম আসা হয়। তুই কেমন আছিস বাবু? আমিও ভালো আছি। কথাটা বলেই নিবিড়ের দিকে তাকায়। কেমন আছেন ভাইয়া? নিবিড় ফোনে কিছু একটা দেখছিল, যার জন্য উর্মি কথাটা শুনতে পায়নি। মিসেস অহনা ছেলেকে ধাক্কা দিয়ে বলে, উর্মি তোকে কিছু জিজ্ঞেস করেছে। মোবাইলে কি করছিস এত? ও সরি, আসলে একটা কাজ করছিলাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। খালামণি আসবে না? তোর খালুমণি রাতে আসবে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। আনিসুল সাহেব আর নিহাল সাহেব নিজেদের বিজনেস নিয়ে কথা বলছে। মিসেস অন্তরা আর মিসেস অহনা সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেরাও বসে পড়েছে। নাজিফা, অনন্ত আর উর্মি বিভিন্ন গল্প করছে খেতে খেতে, আর নিবিড় চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। আমাদের নিবিড় তো এখন নিজেদের বিজনেস সামলাচ্ছে। তা ভাই নেহাল, ওর বিয়ে শাদী নিয়ে কিছু ভেবেছো? ছেলে বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। এই নিয়ে আমরা ওকে কোনো জোর করতে চাইছি না। আসলে খালুমণি, আমি এখন বিয়ে করতে চাইছি না। আমার আরো 1-2 বছর সময় লাগবে। কথাটা উর্মির দিকে তাকিয়ে বলে। পরের দিন সকালে নাস্তা সেরেই নিহাল সাহেব তার স্ত্রী সন্তান নিয়ে চলে যায়। উর্মি আজ ভার্সিটি যায়নি, বোরিং লাগছিল বলে। সে যায়নি বলে রিয়া আর সাহিলও আজ ভার্সিটিতে যায়নি। অনন্ত, শোন না, ভাই আমার। রুম থেকেই অনন্তকে ডাকছে। কিরে পেতনি, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তুই আবার আমাকে পেতনি বলছিস? আম্মু, তোমার ছেলেকে কি জন্মের পর মধু দাও নেই? ষাঁড়ের মতো তো তুই চেঁচাচ্ছিস, বেয়াদব ছেলে। চুপ থাক, কেন ডেকেছিস সেটা বল। আমার না ভালো লাগছে না। আমাকে চকলেট আর আইসক্রিম এনে দে না ভাই। মামার বাড়ির আবদার? আমার কাছে কোনো টাকা নেই, পারবো না আনতে। তোর টাকা দিতে হবে না, আমি দিচ্ছি। বলে অনন্তর হাতে 500 টাকার নোট ধরিয়ে দেয়। আমাকেও ভাগ দিতে হবে, নইলে আমি যাব না। আচ্ছা যা, অর্ধেক অর্ধেক। 10 মিনিট পর অনন্ত এসে উর্মির হাতে তার দেওয়া সেই 500 টাকার নোটটা ফিরিয়ে দেয়। কিরে, পেলি না? নে। একটা বড় আইসক্রিমের বক্স আর অনেকগুলো চকলেট উর্মির দিকে এগিয়ে দেয়। তুই টাকা পেলি কোথায়? দোকানদারের কাছে খুচরো টাকা ছিল না, আর আমার কাছে খুচরো টাকা ছিল, তা দিয়েই এনেছি। মিথ্যে বলে অনন্ত ইচ্ছে করে উর্মির টাকা খরচ করেনি। নিজের টাকা দিয়ে বোনের জন্য আইসক্রিম, চকলেট কিনে এনেছে। তারপর 2 ভাই বোন মিলে চকলেট আর আইসক্রিমগুলো খেয়েছে। অনন্ত প্রথমে খেতে চায়নি, উর্মি জোর করে ভাইকে খাইয়ে দিয়েছে। ভাই বোনের ভালোবাসাটাই এমন, কখনো প্রকাশ করে না, তবে একে অপরের জন্য জান দিয়ে দিতেই পিছু পা হয় না। এক অপ্রত্যাশিত ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ নেই। নাজিফা প্রায় 1.5 ঘন্টা ধরে পড়িয়ে যাচ্ছে। সামনে নিবিড় বসে আছে। 1 সপ্তাহ পর ওর টেস্ট এক্সাম শুরু হবে। সামনে এক্সাম, তাই পড়াশোনার চাপটাও বেড়ে গেছে। নিবিড়ও যতটুকু পারছে বোনকে পড়াতে গাইড করছে। ভাইয়া, আজ এতটুকু থাক, অনেক টায়ার্ড লাগছে। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি গিয়ে তোর জন্য কফি পাঠাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। নিবিড় নিজের আর বোনের জন্য 2 কাপ কফি বানালো। নাজিফার জন্য বানানো কফি সার্ভেন্টদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর 1 কাপ কফি নিয়ে নিবিড় নিজের রুমে চলে আসে। বেলকনিতে দাঁড়িয়ে কফি খেতে খেতে হঠাৎ নিবিড়ের ফোনে কল আসে। বেশ কিছুক্ষণ কথা বলেই কল কেটে দেয়, আর আকাশ পানে তাকিয়ে ভাবতে থাকে।
তোমার জন্য রাখা অনুভূতিগুলোকে আমি কি নাম দিব জানি না, কতটুকু গভীর এই অনুভূতি তাও জানি না। শুধু জানি আমার এই অনুভূতিগুলো আবেগ মাখানো কিছু অভিজ্ঞতা। শ্যামাবতী, তোমার এই হরিণ টানা দু চোখের প্রেমে পড়েছি বহু আগেই। এই অপ্রকাশিত অনুভূতিগুলো না হয় আমার কাছে জমানো থাকুক, যত্ন সহকারে তুমি অনুভব করে নিও। হঠাৎ কেউ এসে নিবিড়ের কাঁধে হাত রাখে। পেছন দিকে তাকিয়ে দেখে তার মা মিসেস অহনা দাঁড়িয়ে আছে ছেলের মুখপানে চেয়ে। আম্মু, তুমি এখানে কিছু কি বলবে? কেন, আমি কি আমার ছেলের কাছে আসতে পারি না কোনো কারণ ছাড়া? তেমন কিছু না, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে আম্মু? মিসেস অহনাকে নিয়ে নিবিড় বিছানায় বসিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মিসেস অহনাও পরম যত্নে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। সন্ধ্যের দিকে উর্মি, রিয়া আর সাহিল মিলে লং ড্রাইভে বের হয়। এখনো পুরোপুরি অন্ধকার হয়ে আসেনি, হাফ চালুই রয়েছে এখনো। উর্মি ড্রাইভিং করছে আর সাহিল উর্মিকে শিখিয়ে দিচ্ছে। এমন সময় হঠাৎ করে কেউ গাড়ির সামনে এসে পড়ে যায়। ঘটনা দ্রুত হয়ে যাওয়ায় তাড়াতাড়ি ব্রেক নেয়। ওরা গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে দেখে একটা ছেলে পড়ে আছে। তা দেখে ওরা তিনজনই ভীষণ ঘাবড়ে যায়। জায়গাটা কিছুটা নিরিবিলি, আশেপাশে তেমন মানুষজনের আনাগোনা দেখা যাচ্ছে না। এখন আমরা কি করব? তোরা তোরা চেক করে দেখ না বেঁচে আছে নাকি। সাহিল, তুই একটু চেক কর না ভাই। ভয় করছে, মরে টরে যায়নি তো? না, হে কথা বলিস না, তাহলে যে আমরা ফেসে যাব। আমার কাছে গাড়ির লাইসেন্সও নেই। কোন দুঃখে যে এই রাতের বেলা লং ড্রাইভ এসেছিলাম, আল্লাহ মালুম। সাহিল, জানা ইয়ার। যাচ্ছি। রিয়ার উর্মি একে অপরকে জড়িয়ে ধরে দোয়া দুরুদ পড়ছে। সাহিল কাঁপা কাঁপা হাতে ছেলেটার পালস চেক করে চেঁচিয়ে ওঠে। সাহিলের চেঁচানোর শব্দে উর্মি আর রিয়া ভয়ে আরো জোরে চেঁচিয়ে উঠে বলে, শালা ভয় পাইয়ে দিয়েছিস, নিচে আছে তো? হ্যাঁ, বেঁচে আছে। ওয়েট, ওনাকে আমি কোথায় যেন দেখেছি। কি বলছিস? কি কোথায় দেখেছিস? মনে করতে পারছি না রে। আচ্ছা, এত কিছু ভাবার সময় নেই, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। পাগল নাকি? আমরা যদি এখন একে হসপিটালে নিয়ে যাই তাহলে পুলিশ কেস হবে, আর আমাদের তিনজনকে কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে যাবে। ও আল্লাহ গো, এখন কি করি? একে আপাতত আমার ফ্ল্যাটে নিয়ে যাই, তারপর ভাবছি কি করা যায়। সাহিল ঠিক কথাই বলেছে। তিনজন মিলে ধরাধরি করে ছেলেটাকে গাড়িতে ওঠাই। সাহিল ড্রাইভ করছে, রিয়া সাহিলের পাশে বসেছে আর উর্মি আলতো করে ছেলেটার মাথা কোলে রেখে পেছনে বসেছে। বাড়িতে নিয়ে এসে সাহিল ছেলেটার হাতের কনুই আর কপালে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। রাত 9:28। আহত সেই ছেলেটার কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে, তবে সে এখনো দুর্বল। উর্মি, রিয়া, সাহিল ছেলেটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর ছেলেটা বোঝার চেষ্টা করছে সে এখন কোথায় আছে। আমি কোথায় আছি? ছেলেটার এমন কথায় উর্মি, রিয়া বুকে হাত দিয়ে জোরে একটা শ্বাস নেয়, আর সাহিল ভয়ার্ত চেহারায় ছেলেটার দিকে তাকিয়ে থাকে। আপনি ঠিক আছেন? মাথা বা শরীরের কোথাও ব্যথা নেই তো? অল্প মাথা ব্যথা। আপনি কে? কিছুক্ষণ আগে কি হয়েছিল আপনার কি কিছু মনে আছে? একদমই না। ছেলেটার কথা শুনে উর্মি, রিয়া, সাহিল জোরে হিয়ে বলে ওঠে, আর ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এই ভর সন্ধ্যাবেলা আপনি ওই নির্জন রাস্তায় কি করছিলেন? আপনার নাম কি? আমার নাম মনে করতে পারছি না। তিনজন মিলে ঘাড় ঘুরিয়ে ছেলেটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। উর্মি, রিয়া আর তানভীর ছেলেটার কথা শুনে অবাক এবং আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে ইশারা করে, যার অর্থ এই ছেলের মাথা গেছে, কিছুই মনে নেই। তারপর উর্মি, রিয়া আর সাহিল ফিসফিস করে বলে, ছেলেটির তো কিছুই মনে নেই, স্মৃতিশক্তি লোপ পায়নি তো। এখন আমরা কি করব? আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। যাই হোক, ছেলেটিকে বলা যাবে না যে সে আমাদের গাড়ির সামনেই পড়েছিল। ভালোই হয়েছে সব ভুলে গেছে। ওদের কথার মাঝে ছেলেটা বলে উঠল, আচ্ছা, এখানে পুলিশ স্টেশন কোথায়? এই, তুমি পুলিশ স্টেশনে গিয়ে কি করতে চাও? আমি পুলিশ স্টেশনে গিয়ে নিজের পরিচয় খুঁজে বের করতে চাই। পুলিশ স্টেশনে যাওয়ার কি প্রয়োজন? আমরা তো তোমায় আগে থেকে চিনি। জোরপূর্বক দাঁত কেলিয়ে দেয় আর সাহিলকে ইশারা করে কিছু বলার। তাহলে কে আমি? কে আমার পরিচয়? তুমি আমার বড় চাচার ছেলে? হ্যাঁ। তোমার নাম আহিল। আচ্ছা, যাই হোক, এখন তুমি বিশ্রাম করো, তাহলে তোমার স্মৃতিশক্তি আসলেও আসতে পারে। গুড নাইট। তিনজন রুম থেকে বাইরে বেরিয়ে আসে। উর্মি ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আমার আর রিয়ার এখন বাড়ি যাওয়া উচিত। সেই সন্ধ্যায় বের হয়েছে, আম্মু আব্বু টেনশন করবে। তুই সাবধানে থাকিস সাহিল, আমরা আসছি।
বলে রিয়া আর উর্মি সাহিলের ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। উর্মি, রিয়া, সাহিল একই এলাকাতে। আজ সকাল সকাল উর্মি আর রিয়া দুজনেই সাহিলের ফ্ল্যাটে চলে এসেছে। নিবিড়ের রুমের দরজা আলতো করে খুলে তিনজন উকি ঝুঁকি দিয়ে দেখছে। নিবিড়ের এখনো ঘুম ভাঙেনি। এমন সময় রিয়া বলে ওঠে, এই ছেলে এখনো ঘুমোচ্ছে? সত্যি কি এর স্মৃতিশক্তি লোপ পেয়েছে? ওদের উকিঝুঁকি দেওয়ার মাঝেই নিবিড়ের ঘুম ভেঙে যায় আর দরজার দিকে তাকিয়ে দেখে ওরা তিনজন দাঁড়িয়ে আছে। উর্মি, রিয়া আর সাহিল জোরপূর্বক হেসে রুমের ভেতর প্রবেশ করে আর তিনজন একসঙ্গে বলে ওঠে, গুড মর্নিং। তুমি এই ড্রেসটা চেঞ্জ করে নাও, আমরা তোমার জন্য নাস্তা তৈরি করছি, তোমাকে ওষুধও খেতে হবে। ধন্যবাদ। খাবার টেবিলে সাহিল আর আহিল খেতে বসেছে। দুই বান্ধবী মিলে ওদের নাস্তা বেড়ে দিচ্ছে। উর্মি আর রিয়া সকাল সকাল বাড়ি থেকে নাস্তা করে এসেছে। নাস্তা করতে করতে হঠাৎ আহিলের গলায় খাবার আটকে যায় আর কাশতে থাকে। আরে আরে, আস্তে ধীরে খাও, খাবার তোমার কাছ থেকে তো পালিয়ে যাচ্ছে না। আসলে আমার খুব খিদে পেয়েছিল। আচ্ছা, আমার পরিবার কে কে আছে? তোমার পরিবারে তো কেউ নেই। কেউ নেই মানে? কেউ নেই মানে ছোটবেলায় তোমার বাবা মা তোমাকে অনাথ করে চলে যায়, এরপর থেকে তুমি আমার সাথেই থাকো। মিথ্যে কথা, সাহিলের কখনো কোনো চাচা ছিলই না। আসলে সাহিল যখন ইন্টার প্রথম বর্ষে ছিল তখনই ওর বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। উর্মির বাবা আনিসুল সাহেবের সাথে সাহিলের ব্যাপারে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সাহিলের সমস্ত খরচ আনিসুল সাহেব বহন করেন। ও আচ্ছা। আচ্ছা, মন খারাপ করতে হবে না, বাকি খাবারটুকু খেয়ে নাও। ভার্সিটি ক্যাম্পাসের একটা গাছতলায় তিনজন মিলে বসে গম্ভীর চিন্তায় মগ্ন। কিছুটা সামনে আহিল দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে আছে। আহিলের চোটগুলো বেশ কিছুটা সেরে গেছে, কিন্তু এখনো কিছু মনে করে উঠতে পারছে না। কিছু ভেবে পাচ্ছি না রে সাহিল, আদৌ কি কখনো আহিলের পুরনো স্মৃতি ফিরে আসবে কিনা তাও তো জানি না। আহিলের কি পরিচয়, কোথা থেকে এসেছে কিছুই জানি না। কি করব কিছুই বুঝতে পারছি না। একে তো বানার বক্তব্য দিয়ে বুঝে সুঝে রেখেছি, কিন্তু কতদিন এমনটা চলবে? আহিলকে দেখে মনে হয় না ও কোনো গরিব ঘরের ছেলে। সেই দিন সকালেই আমার মনে পড়েছে, তোদের বলেছিলাম না ওকে কোথাও যেন দেখেছি আমি। কিছুদিন আগে গার্লস গ্রুপে একটা মেয়ে আহিলের ছবি দিয়ে পোস্ট করেছিল, কিন্তু ফেসবুক রিফ্রেশের কারণে ওর নামটা আমি দেখতে পাইনি। তোমরা কি নিয়ে আলোচনা করছো? ও কিছু না। চল ভাই, আমরা কোথা থেকে ঘুরে আসি। ওরা চারজন মিলে একটা লেকের কাছে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটছে। রিয়ার সাহিল একে অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ও, এই কথাটা তো বলাই হয়নি, রিয়ার সাহিল কিন্তু একে অপরকে পছন্দ করে। সারাক্ষণ টম এন্ড জেরির মতো ঝগড়া করলেও দুজন দুজনের প্রতি প্রচন্ড খেয়াল রাখে। উর্মি আর রাহিল একসাথেই হাঁটছে। লেকটা দেখতে বিশাল বড়, চারপাশে গাছগাছালি রয়েছে। মানুষজন খুব একটা নেই, তবে এখানে যারাই আছে বেশিরভাগ মানুষগুলো জোড়ায় জোড়ায়। আহিল সামনের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে একটা ইটের সাথে লেগে পড়ে যাচ্ছিল। এমন সময় তৎক্ষণাৎ উর্মি আহিলকে ধরে ফেলে। তুমি ঠিক আছো? এক্ষুনি তো পড়ে গিয়ে ব্যথা পেতে। পরে তো জানি, তাই না? এই ছেলের হাসিটা খুব সুন্দর, একদম মন মাতানো। উর্মি, তুই এসব কি ভাবছিস? ভুলেও কোনো মায়া জড়াস না। কি ভাবছো উর্মি? কিছু না। আচ্ছা, যখন তোমার সব মনে পড়বে তখন তো তোমার পরিবারের কাছে ফিরে যাবে, তাই না? পরিবারের কারোর কথা আমার মনে নেই, তবে আমার স্মৃতিশক্তি লোপ পাওয়ার পর থেকে তোমারে আমার পরিবার। যদি কোনোদিন আমার সবকিছু মনে পড়ে যায়, তবুও আমি তোমাদের আর তোমায় ছেড়ে কোথাও যাব না। তুমি নিশ্চিত? অন্যদিকে রিয়া আর সাহিল একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়েছে। রিয়া সাহিলকে বলছে ফুল কিনে দিতে, কিন্তু সাহিল বলছে ও কিনে দিতে পারবে না, ওর কাছে টাকা নেই। আসলে সাহিলের কাছে টাকা আছে, কিন্তু রিয়াকে রাগানোর জন্য মিথ্যে বলছে। আকাশে মেঘ করেছে, আশপাশটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে, ঠিক সন্ধে নামার আগ মুহূর্তের মতো। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে। কিছু দূর যেতেই বৃষ্টির নামা শুরু হয়ে যায় আর এরা চারজনই ভিজে যায়। হঠাৎ করে উর্মি রাস্তায় পিছলে পড়ে যায়, যার ফলে পায়ে মোচড় লাগে। রিয়া আর সাহিল একত্রে বলে ওঠে, তুই ঠিক আছিস? ঠিক আছে তুমি? মনে হচ্ছে পায়ে মোচড় লেগেছে, ব্যথা করছে। পা নাড়িও না, আমরা তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। উর্মির দিকে ঝুঁকে হাত বাড়িয়ে দিয়ে রিয়া রাহিল উর্মির দুহাত ধরে উর্মির দাঁড় করায়। এরপর সাহিল, রিয়া, আহিল তিনজনই উর্মিকে তার বাড়ি পৌঁছে দেয়। উর্মি তার রুমের বিছানায় বসে আছে।
কিছুক্ষণ আগেই রিয়া, আহিল, সাহিল তিনজনে মিলে উর্মিকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। মিসেস অন্তরা মেয়ের কাছেই বসে আছে। এমন সময় নিবিড় বেশ তাড়াহুড়ো করে উর্মির রুমে প্রবেশ করে। খালামণি, আম্মুর কাছে শুনলাম উর্মি নাকি পায়ে ব্যথা পেয়েছে। হ্যাঁ রে বাবা, বাসা আসার সময় পিছলে পড়ে গিয়ে পায়ে মোচড় লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোদের দুজনের জন্য কফি করে নিয়ে আসি। বলে মিসেস অন্তরা উর্মির রুম থেকে চলে যায়। এখনো কি ব্যথা আছে? হুম। কথাটা শুনে সঙ্গে সঙ্গে উর্মি পা নিজের কোলে নিয়ে নেয় নিবিড়। এই কি করছেন ভাইয়া? চুপ, কথা বলবে না। উর্মির পায়ে হালকা ম্যাসেজ করে দিতে থাকে। ব্যথা করছে? হালকা হালকা। এখন কেমন লাগছে? ব্যথা কি এখন আগের মতোই? উনি কি ম্যাজিক জানে নাকি? ব্যথা আগের থেকে বেশ অনেকটা কমে গেছে, অনেকটাই কমেছে। এমন সময় অনন্ত বনির রুমে দৌড়ে আসে। আপু, তুই নাকি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস? কোথায় ব্যথা পেয়েছিস? খুব বেশি ব্যথা করছে? একটু দেখে শুনে হাঁটবি তো নাকি? আরে ভাই থেমে থেমে বলো, এক্ষুনি তো শ্বাস আটকে যাবে। আর আজ আমাকে নিয়ে এত ভাবছিস? বেশি ব্যথা নেই এখন। তোকে নিয়ে কে ভাবছে? পা মোচকে এলি, এখন আম্মু বেশিরভাগ কাজ আমাকে দিয়েই করাবে। বলেই নিজের রুমে চলে গেল। পাগল একটা। তবে যাই বলো, অনন্ত কিন্তু তোমার কথা অনেক ভাবে, একদম বড় ভাইয়ের মতো। হ্যাঁ, ও সব সময় আমাকে বড় ভাইয়ের মতো আগলে রাখে। নিবিড় উর্মিকে দেখে অফিসে চলে যায়। একটা গুরুত্বপূর্ণ মিটিং পেন্ডিং এ রেখে উর্মিকে দেখতে এসেছিল। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। উর্মির পায়ে এখন তেমন ব্যথা নেই। মামুনি, তুমি না পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছো? এখনো কি ব্যথা আছে? না আব্বু, এখন আর ব্যথা নেই, আমি ঠিক আছি। এভাবে এক সপ্তাহ কেটে গেছে। আহিলের সাথে উর্মি, রিয়া আর সাহিলের বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। উর্মির সাথে আহিলের বেশ ভাব জমেছে একদিনে। পরপর দুটো ক্লাস করে উর্মি, রিয়া আর সাহিল মিলে ক্যান্টিনে বসে কফি খাচ্ছে। এমন সময় ইতু, ওদের আরেকটা বান্ধবী, এসে দাঁড়ায়। দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। তোদের একটা জিনিস দিতে এসেছি। বসে উর্মির হাতে একটা কার্ড এগিয়ে দেয়। এটা কি? দেখি তো মনে হচ্ছে বিয়ের কার্ড। কার্ডটা উল্টে পাল্টে দেখছে। আমার বিয়ের কার্ড, তোদের কিন্তু আসতেই হবে। কিরে, তোর বিয়েও ঠিক হয়ে গেছে? দুলাভাই দেখতে কেমন আর কি করেন? ওকে, না হয় বিয়ের দিনে দেখিস। আর সে পেশায় ডক্টর। আচ্ছা, আমার এখন বাসায় যেতে হবে, তোদের সাথে দেখা করতে এসেছিলাম। আজ ইতুর বিয়ে। উর্মি কালো রঙের কাতান শাড়ি পরেছে। শাড়িটা মিসেস অন্তরার। উনি মেয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছেন, আর সাথে চুলে খোপা করে গাজরা লাগিয়ে দিয়েছেন। রিয়াও আজ শাড়ি পরেছে। সাহিলের সাথে আহিলও এসেছে। ওরা দুজন পাঞ্জাবি পরেছে। আশেপাশের অনেক মেয়ে আহিলের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। মেয়েগুলোর এমন কাণ্ড দেখে উর্মি ভেতরে ভেতরে বেশ ঈর্ষান্বিত হচ্ছে। ইচ্ছে করছে মেয়েগুলো চুল ছেড়ে দিই। লুচু মেয়েগুলো কিভাবে আহিলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমি এত ঈর্ষিত হচ্ছি কেন? মেয়েগুলো দূরে থাকায় ওদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে উর্মি শুনতে পাচ্ছে না। আরে দেখ না, ছেলেটা কি সুন্দর দেখতে। আমি তো এক দেখাই ক্রাশ খেলাম। একটা মেয়ে বলল, আমি তো আরো আগে ক্রাশ খেলাম রে বোন। কালো পাঞ্জাবিতে যা লাগছে না, মনে হচ্ছে পাঞ্জাবিটা শুধুমাত্র ওর জন্যই বানানো হয়েছে। আরেকটা মেয়ে বলল, এত যে ক্রাশ খাচ্ছিস, এই ছেলের পরিচয় জানিস? এ হচ্ছে আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তিয়াস আহমেদের একমাত্র ছেলে, তানভীর আহমেদ। ওর তো গার্লফ্রেন্ডও আছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর। 4 বছরের রিলেশনশিপ ওদের। পাশ থেকে অন্য আরেকটা মেয়ে এগিয়ে এসে বলল, তুমি এত খবর জানো কিভাবে? সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তাহলে এত ধনী ব্যক্তি এখানে কি করছেন? জানি না। কিছুক্ষণ আগেই ওরা ইতুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ওদের পৌঁছে দিতে উর্মির বাড়িতে গাড়ি ড্রাইভার সাথে করে নিয়ে যায়। এখন 4 জন মিলে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। কাছাকাছি চলে এসেছে প্রায়। ওদের এলাকার সামনে একটা ব্রিজ আছে, সেখানে 3টে বখাটে ছেলে বসে আছে। সাহিল, রিয়া সামনে আর উর্মি আহিল পেছনে। হঠাৎ করেই বখাটে ছেলেগুলো বলতে শুরু করে, কি চিজ মাইরি? সিটি মিলিয়ে একটা ছেলে বলে উঠল, তা ভাই, মধুকে একা একা খাবি? আমাদেরও একটু ভাগ দিস। মুখ সামলে কথা বলুন। ওদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, চলো বাড়ি ফিরে যাই। একটা নয়, 2টো মাল পেয়েছি আজ। অন্য আরেকজন কথা বলে এগিয়ে আসছিল। উর্মি, আমার না ভীষণ ভয় করছে। ভয় পাস না, আমরা আছি তো। এমন সময় ওদের মাঝে মারামারি লেগে যায়। আহিল সাহিল মিলে
3টে ছেলেকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ছেলেগুলো যাওয়ার আগে বলে যায়, তোদের দেখে নেব। অন্যদিকে নিবিড় তার মায়ের রুমের সামনে দাঁড়িয়ে আছে। অনুমতি পেয়ে মিসেস অহনার রুমে প্রবেশ করে। আম্মু আব্বু, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। হ্যাঁ বলো। আব্বু, আমি উর্মিকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। উর্মি মামুনিকে আমাদেরও বেশ পছন্দ। তোমার আম্মু তো সেই কবে আমাকে বলেছিল উর্মির কথা। কালই আমি আপুর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। না আম্মু, এখনই কিছু বলবে না। আর 2 মাস পর উর্মির ফাইনাল ইয়ার এক্সাম শেষ হলে তখন বলবে। আর আমারও একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য কানাডা যেতে হবে। কানাডার সেই পেন্ডিং থাকা ডিলটার জন্য? আচ্ছা বাবা, তাই হবে। অন্যদিকে রাত 12টা বাজে। উর্মি শুয়ে শুয়ে ফেসবুকে গল্প পড়ছে। এমন সময় অনন্ত উর্মির রুমে নক করে। উর্মি উঠে দরজা খুলে দেয় আর বলে, কি রে, এখন এমন সময় ডাকছিস কেন? কিছু কি হয়েছে? আরে আপু, আসতে বলো, আব্বু আম্মু জেগে যাবে। আমি মোবাইলে গেম খেলছিলাম, এখন আমার খিদে পেয়েছে। আপু জানা নুডলস রান্না করে দে না প্লিজ। অনন্তর ইনোসেন্ট ফেস দেখে উর্মির বেশ হাসি পেল, কিন্তু সে তা প্রকাশ করল না। মুখে বিরক্তির ছাপ রেখে বলল, তোর খিদে পেয়েছে তো আমি কি করব? যা না, নিজে নুডলস রান্না করে খা। প্লিজ আপু, এমন করিস না। চল। তারপর 2 ভাই বোন মিলে রান্নাঘরে চলে গেল। উর্মি নুডলস রান্না করে নিজের জন্য 1 বাটি আর অনন্তকে 1 বাটি দিয়ে বলল, নেন, খেয়ে আমাকে উদ্ধার করেন। ধন্যবাদ আমার সোনা আপু। বলেই খাওয়া শুরু করলো, সাথে উর্মিও। রাতের বেলা আহিল রুমে নক করে। সাহিল দরজা খুলে দেখে আহিল দাঁড়িয়ে আছে। কিছু দরকার কিনা জিজ্ঞেস করায় আহিল বলে তার সাথে নাকি কিছু কথা আছে। কি বলবে বলো। আসলে হয়েছে কি, আমার না একজনকে খুব ভালো লাগে। তোর আবার কাকে ভয় লাগে? উর্মি। কি বলছিস কি? তোর মাথা ঠিক আছে? তুই তো নিজের পরিচয় মনে করতে পারিস না। এর পরিণাম কি হবে তুই জানিস? আমি চাই না আমার বেস্ট কখনো কষ্ট পাক। আমি কখনো ওকে কষ্ট দেব না। আমি ওকে প্রপোজ করতে চাই, প্লিজ আমাকে সাহায্য করো। আহিল চলে যেতে সাহিল কথাগুলো রিয়াকে জানিয়ে দেয়। পরের দিন সকালে ওরা 3 জন ভার্সিটি বাঙ্ক করে ঘুরতে বের হয়, সাথে আহিলও আছে। ওরা সবাই একটা নদীর ধারে এসে বসেছে, চারপাশে সাদা কাশফুলে ভরা। এখানে সে ওদের সবার মনে ফুরফুরে হয়ে গেছে। হঠাৎ করে আহিল, রিয়া, আহিল দাঁড়িয়ে যায়। ওদের দাঁড়াতে দেখে উর্মি দাঁড়ায়। উর্মি দাঁড়ানোর সাথে সাথে আহিল হাঁটু গেড়ে বসে 1 গুচ্ছ গোলাপ ফুল দিয়ে উর্মিকে প্রেম নিবেদন করে। আহিল যে এভাবে প্রপোজ করে বসবে উর্মি এটা কল্পনাও করতে পারেনি। বিস্মিত হয়ে রিয়া আর সাহিলের দিকে তাকায়। ওদের দিকে তাকিয়ে দেখে ওরা মুচকি মুচকি হাসছে। ওকে তো আমি পছন্দ করি, ভালোবাসি, কিন্তু ওর নিজের পরিচয়, পরিবার কোনো কিছুই তো মনে নেই। আমার কি করা উচিত? উর্মি একবার সাহিল আর রিয়ার দিকে তাকায়, আবার আহিলের দিকে তাকিয়ে দেখে সে এখনো হাঁটু গেড়ে বসে আছে। উর্মি এবার মুচকি হেসে ওর হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়। 2 দিন পর উর্মি ছাদের ফুল গাছগুলোতে পানি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। এমন সময় অনন্ত ছাদে আসে আর উর্মিকে গুনগুন করতে দেখে বলে ওঠে, পেতনি, তোর ফাটাবাস রেকর্ডারটা বন্ধ কর। তুই আবার শুরু করেছিস? তোর কি খেয়ে দে কাজ নেই? সারাক্ষণ আমার পিছনে লেগে থাকিস কেন বলতো? 100 বার লাগবো, 1000 বার লাগবো, এটা আমার জন্মগত অধিকার। তুই হাওয়ার সাথে লেগে থাক। এ যা, চলে গেল। দূর, বোরিং লাগছে। রাতে উর্মি টেবিলে বসে পড়ছিল। সামনে ফাইনাল ইয়ার এক্সাম শুরু হবে। অনন্ত একটা বই আর খাতা নিয়ে বোনের রুমে নক করে বলে, আপু আমি অঙ্কটা পারছি না, একটু বুঝিয়ে দিবি? উর্মিও তার ভাইকে খুব সুন্দর করে অঙ্কটা বুঝিয়ে দেয়। পড়া শেষ করে উর্মি তার মায়ের রুমে উকি দিয়ে দেখে মিসেস অন্তরা বিছানায় শুয়ে সিরিয়াল দেখছিলেন। তখন উর্মি তার রুমে নক করে। মিসেস অন্তরা মেয়েকে রুমের ভেতরে আসতে বলে, আম্মু তোমার সাথে আমার কিছু কথা ছিল। উর্মি তার মায়ের সাথে সব কথাই শেয়ার করে। হ্যাঁ বল, কি বলবি? আম্মু আমি আহিলকে পছন্দ করি। আহিলকে? সাহিলের সাথে থাকে ওই ছেলেটা না? পরিচয় কি ওই ছেলে? বাড়ি কোথায়? আসলে আম্মু ওর তো অতীতের সব স্মৃতি ভুলে গেছে। তোকে আমরা সবসময় স্বাধীনতা দিয়েছি, তাই বলে যখন যা মন চাইবে তাই করতে পারিস না। আহিল হয়তো এখন কিছু মনে করতে পারছে না, কিন্তু যখন ওর আগের সব স্মৃতি মনে পড়ে যাবে তখন তুই কি করবি? আমি তো মা, আমি কখনোই চাইবো না আমার মেয়ে কষ্ট পাক। কিন্তু আম্মু, আমি জানতাম আমার মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী,
কিন্তু আমার মেয়েটা এতটা বোকা কবে হয়ে গেল? আচ্ছা, এখন এসব কথা বাদ। সামনে তোমার এক্সাম, পড়ায় মনোযোগী হয়। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়। 2 দিন আগে উর্মির ফাইনাল ইয়ার এক্সাম শেষ হয়েছে। এখন কিছুটা রিল্যাক্সে আছে ওরা। উর্মি আর রাহিল একে অপরকে ভীষণ ভালোবাসে। দুজন দুজনকে চোখে হারায়। কথায় আছে না, বেশি ভালোবাসা ভালো না। বেলা বাড়ার সাথে সাথে যেমন কুয়াশাগুলো বিলীন হয়ে যায়, তেমনি একটা ঝড়ে উর্মির মুখের হাসিও বিলীন হয়ে যায়। আজ ওরা 4 জন মিলে ঘুরতে বের হয়েছে। বেশ অনেকটা সময় ঘুরে বাড়ি ফিরে আসার সময় হঠাৎ করেই একটা গাড়ি ওদের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে গাড়িটা উর্মির সামনে আসায় তারা কিছুটা ঘাবড়ে যায়। গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। মেয়েটা দেখতে বেশ মডার্ন আর সুন্দরীও। মেয়েটা দৌড়ে এসে আহিলকে জড়িয়ে ধরে। আচমকা এভাবে জড়িয়ে ধরায় উর্মি, রিয়া আর সাহিল বিস্মিত হয়ে যায়। আর আহিল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তানভীর, তুমি এতদিন কোথায় ছিলে? আপনি কে? আমরা কি দুজন দুজনকে চিনি? আর আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরবেন না। অবশ্যই আমরা একে অপরকে চিনি। আমি আর তোমার রুহি মানে আরোহী। ছোটবেলা থেকে আমরা একসাথেই বেড়ে উঠেছি। তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। উর্মি দাঁড়িয়ে মেয়েটার কথাগুলো শুনছে। এমনটা একদিন হওয়ারই ছিল। এমন একটা দিন যায়নি যে আমি তোমাকে মিস করিনি। তুমি হারিয়ে যাওয়ার পর থেকে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। তুমি আমায় কি করে ভুলে গেলে তানভীর? আমি আহিল তানভীর নই। আপনারও কোথাও ভুল হচ্ছে। আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়নি। আমি একজনকে ভালোবাসি। আরোহীর থেকে কিছুটা দূরে সরে, তুমি শুধু আমাকে ভালোবাসো? আমি শুধু ওকে ভালোবাসি। এমন সময় আরোহীর সাথে থাকা ছেলেটা বলে, ভাবিমণি, আমি খোঁজ নিয়ে দেখেছি। একটা অ্যাক্সিডেন্টের জন্য ভাই তার আগের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। তানভীরের কাজিন শিহাব। তানভীর, আমি তোমাকে শহরের বেস্ট ডক্টর দেখাবো। দেখবে তোমার সব আবার মনে পড়ে যাবে। এমনটা হওয়ারই ছিল। আমি কিভাবে ভুলে যেতে পারি যে আহিলেরও একটা অতীত আছে? কি করব এখন আমি? ওকে কি আমি হারিয়ে ফেলবো? উর্মি সাহিলকে ইশারা করে আহিলকে যেন ওদের থেকে কিছুটা দূরে নিয়ে যায়। ক্ষমা করবেন, আমরা আপনাকে বিব্রত করতে চাই না। কিছু কথা বলতে চাই। আহিলকে আমরা রাস্তায় পাই আহত অবস্থায়। যখন ওর পরিচয় আর ঠিকানা জানতে চাই, তখন ও বলে যে ওর কিছুই মনে নেই। তখন থেকে আহিল আমাদের সাথে আছে। প্লিজ তানভীর, এর থেকে তুমি দূরে সরে যাও। কত টাকা চাই তোমার বলো, আমি দেবো তোমাকে। তুমি জানো ওকে না পেয়ে আমাদের পরিবারের উপর দিয়ে কি গেছে? আহিল আর আমি একে অপরকে ভালোবাসি। ওর নাম তানভীর। উর্মি, আমার কথা বোঝার চেষ্টা করো। তানভীর এখানে থাকতে পারে না। তুমি আর তানভীর দুজন আলাদা দুটো পৃথিবী। তানভীরের স্মৃতি মনে পড়ে গেলে ও তোমাকে চিরদিনের জন্য ভুলে যাবে। তোমাদের মাঝে যে কোনো সম্পর্ক ছিল সেটাও আর ওর মনে থাকবে না। বাড়ি ফেরার পথে উর্মি আহিলের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, আমাদের চলার পথ এতটুকুই ছিল। আহিল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে নিজের কাছে আটকে রাখতে চাই না। যখন তোমার সব স্মৃতি মনে পড়ে যাবে, তখন আমি তোমার স্মৃতিতে কোথাও থাকবো না। অন্যদিকে আরোহী বাড়ি পৌঁছে মিসেস তারানাকে ডাকতে শুরু করে দেয়। মাম্মাম, কোথায় তুমি? কি হয়েছে রে মা? মাম্মা, আমি তানভীরকে খুঁজে পেয়েছি। সত্যি বলছিস? কোথায় আছে আমার ছেলেটা? কাল তোমাকে আমি নিয়ে যাব সেখানে। আমি দ্বিতীয়বার তানভীরকে হারাতে চাই না। জানো মাম্মাম, তানভীরের আগের কোনো স্মৃতি মনে নেই। ও এখন একটা মেয়েকে ভালোবাসে। ওর মামাকেও ভুলে গেছে? কাউকেই চিনতে পারছে না। আচ্ছা মাম্মাম, ও কি আমাকে কোনোদিন চিনতে পারবে না? আমাদের ভালোবাসা কি মিথ্যে হয়ে যাবে? তোদের দুজনকে আমি কখনো আলাদা হতে দিব না। আমি আমার ছেলেকে শহরের বেস্ট ডক্টর দেখাবো। দরকার পড়লে বিদেশে নিয়ে যাব। অন্যদিকে উর্মি তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। বিষণ্ণতা আজ তাকে পুরোপুরি গ্রাস করেছে। আহিলকে হারানোর ভয় তাকে শান্ত হতে দিচ্ছে না। রাতের খাবারটাও খায়নি। মিসেস অন্তরা বেশ কয়েকবার খাবার খাওয়ার জন্য ডেকে গেছেন। আহিলের সাথে কাটানোর মুহূর্তগুলো কথা ভাবছে আর নিঃশব্দে চোখের জল ফেলছে। তখনই মিসেস অন্তরা পেছন থেকে উর্মিকে ডাক দেয়। উর্মি কিছু নড়ে চড়ে আগের মতোই আকাশের দিকে তাকিয়ে থাকে। আমার মেয়েটার কি আজ মন খারাপ? মায়ের এমন কথা শুনে সে আর নিজেকে আটকে রাখতে পারেনি। মাকে জড়িয়ে ধরেই কান্না করে দেয়। কি হয়েছে মা, কাঁদছিস কেন? মেয়ের কান্না দেখে কিছুটা ঘাবড়ে যায়। আম্মু, আমি আহিলকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতে চলেছি। কান্না বন্ধ করে বল তো কি হয়েছে। উর্মি মিসেস অন্তরাকে একে একে সব কথা বলে।
আহিল এখন হয়তো ওর আগের স্মৃতিগুলো ভুলে গেছে, কিন্তু কিছুদিন পর তখন তো ও তোদের সাথে কাটানোর স্মৃতিগুলো ভুলে যাবে। আমি আগেই বুঝতে পেরেছিলাম হ্যাঁ এমন একটা কিছু হবে। এখন কান্না করলে হবে, নিজেকে শক্ত কর। আম্মু, আমি আইকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। কেঁদে কি হবে বাবু, এমনটা তো হবারই ছিল। আরোহীর যখন 8 বছর তখন ওর মা মারা যায়। মাকে হারানোর পর সবসময় আপসেট হয়ে থাকতো আরোহী। তানভীরের বাবা তিয়াস আহমেদ আর আরোহীর বাবা আমান চৌধুরী ছিল বেস্ট ফ্রেন্ড। আরোহী সারাক্ষণ মিসেস তারানার কাছেই থাকতো। মিসেস তারানা আরোহীকে নিজের মেয়ের মতো করে বড় করে। বুঝ হওয়ার পর থেকে তানভীর আর আরোহী একে অপরকে ভালোবাসে। রাত প্রায় 1:30 বাজতে চলল। আরোহীর চোখে ঘুম নেই, আধো শোয়া হয়ে বসে আছে। তানভীরকে হারানোর পর একটা রাতও ভালোভাবে ঘুমোতে পারেনি। একা হাতে তানভীরদের বিজনেস সামলেছে। তিয়াস আহমেদ ছেলেকে হারাতে হার্ট অ্যাটাক করে। আরোহী তানভীরের পরিবারের খেয়াল রেখেছে। আরোহী ফোনের গ্যালারিতে তানভীরের ছবি দেখছে আর এঙ্গেজমেন্টের দিনের কথাগুলো ভাবছে। এঙ্গেজমেন্ট 1 সপ্তাহ পরেই তানভীর আর আরোহী বিয়ের ডেট ফিক্স হয়েছিল 6 মাস আগে। ওয়েলকাম টু আর এঙ্গেজমেন্ট সেরিমনি তানভীর অ্যান্ড আরোহী। পুরো বাড়ি আজ সাদা গোলাপ দিয়ে সাজানো, সাথে সাদা লাইটিং। শহর থেকে কিছুটা দূরে একটা বড় হোটেল। হোটেলটাই আজ মানুষে গিজগিজ করছে। করবে নাই বা কেন? বিখ্যাত বিজনেসম্যান তিয়াস আহমেদের একমাত্র ছেলে তানভীর আহমেদের এঙ্গেজমেন্ট বলে কথা। সব মেয়েদের ক্রাশ আইকন তানভীর আহমেদ। যেমন সে দেখতে তেমনই তার যোগ্যতা। বিদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। আহমেদ ইন্ডাস্ট্রি এখন তানভীরই সামলায়। তানভীর আজ সাদা শার্ট, কালো প্যান্ট, কালো ব্লেজার, কালো শু পরেছে। হাতে ব্র্যান্ডেড ঘড়ি, সিল্কি ব্রাউন, চুলগুলো স্পাইক করা। এক কথায় ড্যাশিং লাগছে তাকে আজ। তানভীর আগে থেকেই রেডি হয়ে আরোহী রুমের সামনে গিয়ে নক করে ভেতরে যায়। আজ আরোহীকেও বেশ সুন্দর দেখাচ্ছে। সে আজ সাদা গাউন পরেছে, সাথে হালকা সাজ, কানে ছোট ডায়মন্ডের টপ, হাতে ডায়মন্ডের ব্রেসলেট আর মাথায় পাথরের গ্রাউন্ড। এক কথায় কোনো সাদা পরীর মতো লাগছে তাকে। তানভীর আরোহীকে দেখে মুচকি হাসে। ইউ আর লুকিং বিউটিফুল। তানভীরের কথায় আরোহী লজ্জা মিশ্রিত হয়ে মুচকি হাসে। এনগেজমেন্ট রিংটা এখনো আনা হয়নি, আমি নিজে গিয়ে সেটা নিয়ে আসতে চাই। 1 ঘন্টা পরেই এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেহানকে বলো নিয়ে আসতে। আমি অন্য কাউকে দিয়ে রিং আনতে দিতে পারবো না, আমি নিয়ে আসতে পারবো। তাড়াতাড়ি আসার চেষ্টা করবে আর সাবধানে যাবে। আই এম ওয়েটিং ফর ইউ। তানভীর আর আরোহী একে অপরকে অনেক আগে থেকেই পছন্দ করে। আরোহীর বাবা আর তানভীরের বাবা বেস্ট ফ্রেন্ড। আরোহীর মা নেই, সে সুবাদে আরোহী বেশিরভাগ সময় তানভীরদের বাড়িতেই তানভীরের মায়ের সাথে কাটাতো। তানভীর রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই তানভীরের আম্মু তারানা আহমেদ আসে। আরোহীকে পরম স্নেহে জড়িয়ে ধরে বলে, সেই দিনটা এসেই গেল। তুই আমার বৌমা হওয়ার আগে আমার মেয়ে। মামুনি, আমি সব সময় তোমার মেয়েই থাক। আজ আমার মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। অন্যদিকে তানভীর শোরুম থেকে এঙ্গেজমেন্ট রিং নিয়ে বেরিয়ে গেছে। তানভীর ড্রাইভ করা শুরু করতেই পেছন থেকে আরেকটা গাড়ি তানভীরকে ফলো করা শুরু করে। তানভীর এক হাতে ড্রাইভ করছে, আরেক হাতে রিং বক্সটার দিকে তাকিয়ে আছে। ড্রাইভিং করার মাঝে হঠাৎ করে তানভীরের গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, যার ফলে তানভীর কোনো মতেই গাড়িটা নিজের কন্ট্রোলে আনতে পারছে না। এমন সময় হঠাৎ করেই তানভীরের গাড়ির সামনে একটা ট্রাক এসে পড়ে। ঘটনাটা আকস্মিক হওয়ায় তানভীরের গাড়ি ছিটকে খাদে পড়ে যায়। মিসেস তারানা অনেকক্ষণ যাবৎ আরোহী রুমে বসে থাকে। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, তাই তিয়াস আহমেদ আর আহান চৌধুরী আরোহী রুমে আসে। তিয়াস আহমেদ তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, তানভীর কোথায়? এঙ্গেজমেন্ট রিং নিয়ে আসতে গিয়েছে। কতবার বলছিলাম অন্য কাউকে দিয়ে আনিয়ে নে, শুনলো না আমার কথা। আচ্ছা, আমি কল দিয়ে দেখছি কোথায় আছে। কল দে। তানভীরের ফোন তো বন্ধ দেখাচ্ছে। আমি পুলিশ অফিসার মাহবুব আলম বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে এখানে খাদের কাছে আপনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির নেম প্লেট থেকে শনাক্ত করেছি। কি বলছেন কি অফিসার? আমার ছেলে ঠিক আছে তো? আমরা গাড়ির আশপাশ থেকে কাউকে খুঁজে পাইনি। অফিসার, গাড়িতে আমার ছেলে ছিল, যে করে হোক তাকে আপনারা খুঁজে বের করুন। তানভীরের পাপা, তুমি প্লিজ উত্তেজিত হয়েও না, তোমার বুকের ব্যথাটা বেড়ে যাবে। এদিকে প্রায় 12 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ঘটনাস্থল থেকে এখনো তানভীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো জায়গাটা তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তানভীরের আম্মুর অবস্থা শোচনীয়।
তানভীরের পাপা হার্ট অ্যাটাক করেছে, এখন হসপিটালাইজড। জিয়াস আহমেদের কেবিনে আরোহী, মিসেস তারানা আর আমান চৌধুরী বসে রয়েছে। নার্স কিছুক্ষণ আগেই মেডিসিন দিয়ে গেছে। এই সময় ছেলেটাকে তোমার শরীর এখন অনেকটা দুর্বল, তুমি একটা ঘুমানোর চেষ্টা করো, এত দুশ্চিন্তা করো না। তানভীর আমার একমাত্র ছেলে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কিভাবে নিশ্চিন্তে থাকি? তুই একটু ঘুমানোর চেষ্টা কর, তানভীরকে তো খোঁজার চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আরোহী আধশোয়া হয়ে তানভীরের কথাগুলো ভাবতে ভাবতে সেভাবেই ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকাল সকাল মিসেস তারানা আর আরোহী উর্মির বাড়িতে আসে। ওরা এসেই উর্মির সাথে কিছুটা রূঢ়ভাবে কথা বলে। মিসেস অন্তরার সামনে উর্মির সাথে রূঢ়ভাবে কথা বলছে, তবুও উর্মির বাড়ির সবাই ওদের সাথে স্বাভাবিক আচরণই করছে। মিসেস তারানা এবার শান্তভাবে বলে, উর্মিমা, দয়া করে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি জানো না তানভীরকে হারিয়ে আমাদের পরিবারের উপর দিয়ে কি গেছে। তানভীরের বাবা হার্ট অ্যাটাক করেছিল অতিরিক্ত দুশ্চিন্তা করার জন্য। মিসেস তারানা, আপনি শান্ত হন, আমরা অবশ্যই একটা পথ বের করবো। তানভীর আমাদের চিনতে পারছে না, আর আপনি বলছেন শান্ত হতে? কিভাবে শান্ত হবো আন্টি? আপনাদের যত টাকা লাগে আমি দিয়ে দিব, প্লিজ আমার ছেলেকে আমাদের কাছে দিয়ে দিন। অনেক হয়েছে, কি বারবার আপনারা টাকা টাকা করছেন? আল্লাহর রহমতে আমাদের যথেষ্ট টাকা পয়সা আছে। আমরা আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, তাই স্বাভাবিক আচরণই করছি। তাই বলে এইভাবে আমাদের অপমান করতে পারেন না। আমরা আমাদের মেয়েকে সবসময় স্বাধীনতা দিয়েছি, আমরা জানি আমাদের মেয়ে কেমন। ওর চোখ থেকে কখনো আমরা এক ফোঁটা পানি পড়তে দিইনি। তবে দেখুন, আপনার ছেলের জন্যই আমাদের মেয়ের চোখ থেকে পানি ঝরছে। এতে অবশ্য আমরা আপনাদের ছেলেকে কোনো দোষ দেব না। আপনারা চিন্তা করবেন না, আমি আগামীকালই তানভীরকে নিয়ে আসবো আপনাদের বাড়িতে। বলি কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। উর্মির কথা শুনে মিসেস তারানা আর আরোহীও চলে যায়। ওদের যাওয়ার সাথে সাথে অনন্ত কোচিং থেকে এসে বাড়িতে প্রবেশ করে। আমু, কারা এসেছিল? আহিলের বাড়ির লোক। কথাটা বলেই মিসেস অন্তরা আর আনিসুল সাহেবও নিজেদের রুমে চলে যান। উর্মি আর তানভীর একটা লেকের সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনই চুপচাপ দাঁড়িয়ে, কারো মুখে কোনো কথা নেই। আজ এই লেকের পাশটাতেই তেমন কোনো মানুষ নেই। উর্মি নীরবতা ভেঙে তানভীরকে বলে, যেহেতু আহিলের পরিচয় সবাই জেনেই গেছে, সেহেতু এখন থেকে তানভীর নামটাই উল্লেখ হবে। আজ সারাদিন আমার সাথে ঘুরবে? উর্মি তানভীরের হাত ধরে হাঁটছিল। সামনে একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে। তানভীর উর্মির জন্য বেলি ফুলের মালা আর দুটো লাল গোলাপ কিনে দিল। তানভীর বেলি ফুলের মালা হাতে পেঁচিয়ে একটা গোলাপ ফুল কানের পাশে গুজিয়ে দিল উর্মির। এই সুযোগে কয়েকটা সেলফি তুলে নিল উর্মি। হয়তো এটাই তানভীরের সাথে তার শেষ সময় কাটানো। সময়গুলো তো আটকে রাখতে পারবে না, তাই মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করে রাখলো। গোলাপ ফুলটা হাতে নিয়ে আরেক হাত তানভীরের হাতের উপর রাখলো উর্মি। দুজন মিলে ফুচকা ঝালমুড়ি খেলো। বেলা সে কখন গড়িয়ে গেছে সেদিকে কারোরই খেয়াল নেই। যেতে যেতে উর্মি তানভীরকে দাঁড় করালো আর বলল, তোমাকে আমার একটা সারপ্রাইজ দেওয়ার আছে। কি সারপ্রাইজ? বললে কি আর সারপ্রাইজ থাকবে বোকা? তারপর উর্মির হাতে থাকা স্কার্ফ নিয়ে তানভীরের চোখে বেঁধে দেয় আর বলে, ভয় পেও না, আমার চোখ দিয়ে তুমি দেখে দেখে যাবে। তারপর তানভীরের হাত একটা ট্যাক্সিতে বসে দুজন। প্রায় আধ ঘন্টা পর উর্মি তানভীরকে নিয়ে একটা বড় হসপিটালের সামনে আসে। উর্মি যেহেতু বলেছিল আজই তানভীর তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে, তার মিসেস তারানা ডক্টরের সাথে কথা বলে আজই তানভীরের অপারেশনের ডেট ফিক্সড করেছে। উর্মি তানভীরকে নিয়ে কেবিনের সামনে পৌঁছে গেছে। এখানে মিসেস তারানা, তিয়াস আহমেদ, আরোহী, আমান চৌধুরী একসাথে দাঁড়িয়ে আছে। রিয়ার সাহিলও এখানে আছে। উর্মি যাতে নিজেকে শক্ত রাখতে পারে, তাই ওরা এসেছে উর্মিকে সাপোর্ট করতে। আমাকে কোথাও নিয়ে যাচ্ছে উর্মি? কখন দেবে সারপ্রাইজ? এই তো এক্ষুনি। কথাটা বলি উর্মি তানভীরের চোখ থেকে স্কার্ফটা খুলে ফেলে। তানভীর চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে এটা একটা হসপিটাল। তারপর উর্মিকে জিজ্ঞেস করে, এখানে আবার কিসের সারপ্রাইজ দিবে তুমি? উনি হচ্ছে আমার মাম্মাম। মিসেস তারানাকে দেখিয়ে। আর উনি আমার পাপা। তিয়াস আহমেদকে দেখিয়ে, এ কি, তুমি কাঁদছো কেন? কই, আমি কান্না করছি না তো। তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলে। মিসেস তারানা আর তিয়াস আহমেদ এসেই তানভীরকে জড়িয়ে ধরে। এতদিন কোথায় ছিলি বাবা তুই? আমরা তোকে কোথাও না কোথায় খুঁজেছি। তানভীর, আমি তোর মাম্মাম, আমাকে চিনতে পারছিস না বাবা? আমরা আজই তোর অপারেশন করাবো, তাহলে আবার তুই আমাদের চিনতে পারবি।
অপারেশন করালে আমি উর্মিকে ভুলে যাব? না, আমি অপারেশন কিছুতেই করাবো না। না, আমি অপারেশন করব না। চিৎকার করে বলে, পাগলামি শুরু করে দেয় তানভীর। কোনো উপায় না পেয়ে ডক্টর একটা ঘুমের ইনজেকশন তানভীরের ঘাড়ে পুশ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তানভীর ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 12টা বাজে। বাসায় ফেরার পর থেকে উর্মি আর কারোর সাথে কোনো কথা বলেনি। খুব গভীর মনোযোগ দিয়ে উর্মি ডায়েরি লিখছে। উর্মি যখন খুব বেশি মন খারাপ থাকে তখন সে লিখতে বসে। তবে মন খারাপ ছাড়াও উর্মি ডায়েরি লিখে বেশ পছন্দ করে সে। 10ম শ্রেণী থেকে সে এই ডায়েরিটা লেখা শুরু করেছে। লিখতে লিখতে টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে উর্মি। সকালে রোদ চোখে মুখে পড়তে ঘুম ভেঙে যায় উর্মির। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা বাজে। হসপিটালের করিডোরে পেতে রাখা চেয়ারে বসে চোখের জল ফেলছে উর্মি। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নাস্তা না করেই বেরিয়ে এসেছিল উর্মি। সাথে রিয়া, সাহিল আছে। উর্মিকে কিছুতে ওরা একা ছাড়তে চায় না। কিছুক্ষণ আগে উর্মি হসপিটালে এসে তানভীরের কেবিনের দিকে পা বাড়ায়। তানভীরের কেবিনে ওর পরিবার সবাই উপস্থিত আছে। তানভীরের আগের সকল স্মৃতি ফিরে পেয়েছে। তবে উর্মির সাথে পরিচয় হওয়ার পরের সকল স্মৃতি তানভীর ভুলে গিয়েছে চিরকালের মতো। আহিল, উর্মি ডাক শুনে সবাই ওর দিকে তাকায়। তানভীরও উর্মির দিকে তাকিয়ে আছে। রিয়া আর সাহিল ওর পেছনে দাঁড়িয়ে, আহিল তুমি ঠিক আছো? আহিলকে আর আপনি বা কে? তুমি? আপনার কথা ভুল হচ্ছে, আমার নাম তানভীর। কথাটা শোনা মাত্রই উর্মির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তোমার কি সত্যি কিচ্ছু মনে নেই? তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে চিনতে পারছো না? যদি আমরা একে অপরকে ভালোবেসে থাকি তাহলে আমি কোনো অনুভব করতে পারছি না। আমি শুধুমাত্র রুহিকে ভালোবাসি। প্লিজ আমাকে বিরক্ত করবেন না, চলে যান। আহিল, তানভীর বলছে তো তোমাকে চেনেন না, তাহলে কেন অযথা ওকে বিরক্ত করছো? আমাদেরই ভুল হয়েছিল। সেদিন কেন যে আহিলের কথাগুলো শুনতে গেলাম। চল এখান থেকে। তোমার জন্য আজ আমার বান্ধবীটা কষ্ট পাচ্ছে। হসপিটাল থেকে সাহিল আর রিয়া উর্মিকে নিয়ে সাহিলের ফ্ল্যাটে চলে এসেছে। বিছানার 3 কোণে 3 জন বসে, কারো মুখে কোনো কথা নেই। উর্মি হসপিটাল থেকে আসার পর থেকেই চুপ করে আছে, কোনো কথা বলছে না। উর্মি, বোন আমার, প্লিজ কথা বল। দেখ, তোরই নীরবতা আমাদের কারোরই সহ্য হচ্ছে না। ইদানিং উর্মি কারোর সাথে তেমন একটা কথা বলে না, সারাক্ষণ নিজের রুমেই থাকে। উর্মির বাবা মাও মেয়ের জন্য আড়ালে চোখের জল ফেলে। অনন্ত তো বোনের সাথে করে দুষ্টুমিগুলো খুব মিস করে। অনন্ত মনে প্রাণে চায় তার বোন আবার আগের মতো স্বাভাবিক হোক, হাসি খুশিতে থাকুক। রাতে আনিসুল সাহেব প্লেটে করে মেয়ের পছন্দের চিকেন বিরিয়ানি নিয়ে উর্মি রুমে আসে। উর্মি তখন বিছানার আছোয়া হয়ে শুয়েছিল। আসবো মামনি? আব্বু তুমি আসো। দেখো আব্বু তোমার জন্য তোমার পছন্দের চিকেন বিরিয়ানি এনেছি। আব্বু, আমার এখন খেতে ইচ্ছে করছে না। মানে সন্তান যদি না খেয়ে থাকে তাহলে কি কোনো বাবা মা খেতে পারে? উর্মি দরজার দিকে তাকিয়ে দেখলো মিসেস অন্তরা আর অনন্ত দাঁড়িয়ে আছে। প্লিজ আপু, আগের মতো স্বাভাবিক হয়ে যা না রে। তোকে এভাবে দেখতে আমার সত্যি ভালো লাগছে না। মামুনি, আমি তোমাকে খাইয়ে দিই। উর্মি বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলো ওনারা খুব যত্নের সাথে খাবারের প্লেটটা নিয়ে বসে আছে। তাই মুচকি হেসে বাবার হাতে খেয়ে নিল। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। তানভীর এখন পুরোপুরি ভাবে সুস্থ। আজ তানভীর আর আরোহীর বিয়ে ছিল। সেদিন হসপিটাল থেকে আসার পর আর কখনোই উর্মি তানভীরের সামনে যায়নি। উর্মি এখনো আগের মতোই চুপচাপ থাকে। বেশিরভাগ সময়ই ডায়েরি লেখে, তবে সকলের সামনে যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করে। উর্মি ডায়েরি লিখছিল, হঠাৎ করে বাইরে থেকে দমকা হাওয়ার পাতাগুলো এলোমেলো হয়ে যায়। তখনই উর্মি নজরে পড়ে তানভীরের দেওয়া সেই 2টো গোলাপ আর বেবি ফুলের মালা। উর্মি যত্ন সহকারে ডায়েরির ভাঁজে রেখে দিয়েছিল। তানভীরের সাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়তে উর্মি ঢুকরে কেঁদে উঠল। অন্যদিকে, এতদিন কাজের প্রেসারে তোমার কোনো খোঁজই নিতে পারিনি শ্যামাবতী। আব্বু আম্মু আগে গ্রাম থেকে ফিরুক, তারপর বলবো আমাদের বিয়ের কথা বলতে। খুব মিস করছি তোমাকে। উর্মির একটা হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকিয়ে 2 দিন পরে আজই সকাল সকাল মিসেস অহনা তার পরিবার সহ উর্মিদের বাড়িতে এসেছে। উর্মি এখনো নিজের ঘরেই রয়েছে। অনন্ত কোচিংয়ে গিয়েছে, সামনে তার এসএসসি পরীক্ষা। অনন্ত এখন পড়ালেখা নিয়ে নিজেকে ব্যস্ত রাখে, কারণ উর্মির এভাবে বদলে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সবাই বসে কথা বলছিল, তখনই কথায় কথায়
মিসেস অহনা তার কাঙ্ক্ষিত প্রস্তাবটি দিয়েই দেয়। ছোট বোনের কাছ থেকে এমন কথা শুনে মিসেস অন্তরা আর আনিসুল সাহেব একে অপরের দিকে তাকিয়ে কিছুটা থমকে যায়। সকল দ্বিধা কাটিয়ে মিসেস অন্তরা মেয়ের ঘটা সকল ঘটনাই বলে দেয়। আমার মেয়েটা কতটা চঞ্চল ছিল, পরিস্থিতির চাপে আজ সে একেবারেই শান্ত হয়ে গেছে। আমার এই শান্ত মেয়েটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপা, তুই চিন্তা করিস না, আমাদের উচিত উর্মিকে বেশি বেশি সময় দেওয়া। আমার নীরব উর্মিকে ভীষণ ভালোবাসে। তোরা যদি চাস তাহলে আমরা এগোতে চাই। আম্মু, এত তাড়াহুড়োর কিছুই হয়নি। আমি চাই উর্মি ভালো থাকুক, আবার আগের মতো চঞ্চল হয়ে উঠুক। নিবিড়ের মতো ছেলে যদি আমরা আমাদের উর্মির জন্য পাই, আমরাও ভীষণ খুশি হব। কিন্তু আমার মেয়েটা তো নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছে। আমরা বোঝাবো মেয়েটাকে। খালামণি, আমি একটু উর্মির সাথে দেখা করতে চাই। হ্যাঁ বাবা, যা। বসা থেকে উঠে উর্মি রুমের দিকে এগিয়ে যেতে লাগলো নিবিড়। ওরা সকাল সকাল এসেছে, তবুও বেলা প্রায় 11:30 বাজে। উর্মি রুমে নক করতে ভেতরে যাওয়ার জন্য বলে। এর সময় নিবিড়কে সে আশা করেনি। ভেবেছিল হয়তো বাবা মা, অনন্ত অথবা রিয়া, সাহিল এসেছে। নিবিড়কে দেখা মাত্রই উর্মি চুপ করে রইল। কয়েকদিনের ভালোবাসার জন্য এত বছরের ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো? একবারও কি ভেবে দেখেছো এই মানুষগুলো কিভাবে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসে যাচ্ছে? আর তুমি কি করছো? নিজে তো কষ্ট পাচ্ছই, সাথে তোমার আশেপাশের মানুষগুলোকেও কষ্ট দিচ্ছ। উর্মি নিবিড়ের কথায় কোনো উত্তর দিচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি তানভীরের কাছে এখন এক অচেনা অতীত ছাড়া আর কিছুই না, যেটা তানভীর স্মৃতিতে নেই। তোমার বাবা মায়ের জন্য হলেও তোমার আগে জীবনে ফিরে আসতে হবে, স্বাভাবিক হতে হবে। নিজের বাবা মার জন্য হলো আমাকে পারতে হবে। দ্যাটস লাইক এ গুড গার্ল। উর্মি হাত ধরে বিছানা থেকে দাঁড় করায়। নিবিড় আর রুমের বাইরে চলে যায়। সবাই ড্রয়িং রুমে বসে উর্মিকে নিয়ে কথা বলছিল। এমন সময় নিবিড় উর্মিকে নিয়ে সেখানে উপস্থিত হয়। উর্মিকে দেখে তার সবাই থমকে যায়, কারণ 1 মাস পর উর্মির মুখে আগের মতোই সেই হাসিটা দেখছে। দেখছো উর্মির আপু, আজ কতদিন পর আমার মেয়েটার মুখে হাসি ফুটেছে। নিবিড়ই পারবে আমার মেয়েটাকে হাঁকড়ে রাখতে। উর্মি তো তোমার সব কথাই শুনে, তুমি একটু বুঝিয়ে বললেই ও বুঝবে। দেখেছি। নিবিড় আর তার পরিবার বিকেলেই চলে গেছে। উর্মি ব্যালকনিতে থাকা কাঠগোলাপ গাছটার দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোতে এই গাছে ফুটে থাকা ফুলগুলো আবছা দেখা যাচ্ছে। কিছুদিন জেগে থাকাটা এখন উর্মির অভ্যেস হয়ে যাচ্ছে। কিছুতেই ঘুম আসছে না। বেলকনি থেকে রুমে এসে উর্মি অনন্তকে ডাক দেয়। বোনের ডাকে সাথে সাথে অনন্ত চলে আসে। আগে যখন উর্মির ঘুম আসতো না, তখন বেশিরভাগ সময় অনন্ত বোনের মাথায় তেল দিয়ে চুল টেনে দিত। বাবা মায়ের ঘুম ভাঙাতে ইচ্ছে করতো না, তাই অনন্তই তেল দিয়ে দিত এবং খুশি মনেই দিত। আজও তাই হলো। উর্মি মেঝেতে বসেছে আর অনন্ত খাটে। অনেকদিন পর তোর চুলে তেল দিয়ে দিচ্ছি। জানিস, আমি আমার এই আপ্পুটাকে খুব মিস করেছি। আচ্ছা, আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? কম ভালোবাসি আমরা তোকে? তোমাদের খুব কষ্ট দিয়েছি আমি, তাই না? দিয়েছিস তো, আর এমন করবি না। আর করব না। ওদের কথার মাঝে আনিসুল সাহেব উর্মির রুমে প্রবেশ করেন। সাথে মিসেস অন্তরাও আছেন। কি গল্প হচ্ছে দুই ভাই বোনের মধ্যে? সারাদিন তো দুটোর মধ্যে ছোট বড় যুদ্ধ লেগেই থাকে। আম্মু, আমি কোথাও ঘুরতে যেতে চাই। এই 4 দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে আমি হাঁফিয়ে উঠেছি। আমি কালকে সব ব্যবস্থা করে দিচ্ছি মা। মারে, আর রাত জাগিস না, এখন ঘুমো। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উর্মি মেঝে থেকে উঠে বিছানায় শুয়ে পড়ে আর মিসেস অন্তরা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। এক সময় উর্মিও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমার অনেক আগেই উচিত ছিল তোমাকে মনের কথাগুলো বলে দেওয়া। আমি আগে যদি বলে দিতাম তাহলে তোমার আমার সম্পর্কটা কিছুটা সহজ হতো। আমি তোমার থেকে কিছুদিনের জন্য দূরে গেলাম, আর এত সব ঘটে গেল। যত যাই হয়ে যাক, আমি আছি তোমার পাশে সব সময়। তোমাকে কখনো আমি একা হতে দেব না। পাখির কিচিরমিচির শব্দে উর্মির ঘুম ভেঙে যায়। শব্দটা বেলকনি থেকেই আসছে। ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে 11:30 বাজতে চলল। এত বেলা হয়ে গেল, তবুও কেউ ওকে ডাক দিল না। অবশ্য কিছুদিন ধরে এমনটাই হচ্ছে, রাতে দেরি করে ঘুম আর সকালে দেরি করে ঘুম ভাঙা। উর্মি আড়মোড়া হয়ে শোয়া থেকে উঠে বসলো, হেঁটে গেল বেলকনির দিকে। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? এগুলো কি? কোথা থেকে আসলো? খাঁচাতে আটকে রাখা এক জোড়া লাভ বার্ডস দেখিয়ে। ওগুলো তো নিবিড় নিয়ে এসেছে তোর জন্য। আমার জন্য? এত বেলা করে ঘুমালে হবে? ওঠ,
আমরা আজ সারাদিন আড্ডা দেবো, বিকেলে ঘুরতে বের হবো। পেছন দিকে তাকিয়ে দেখে রিয়া দরজার পাশে দাঁড়িয়ে আছে। দুই বান্ধবী মিলে রুমের মধ্যে আড্ডা দিয়েছে। দুপুরের খাবার খেয়ে দুজনেই ড্রয়িং রুমে বসে হরর মুভি দেখেছে। দুজনেই খুব বৃদ্ধ প্রকৃতির হলেও তবুও হরর মুভিই দেখবে। ভয়ঙ্কর সিন দেখে একটু পরপরই দুজন দুজনকে জড়িয়ে ধরে চিৎকার লাগায়। আচ্ছা, এই তুই চুপ করবি? এতই যখন ভয় পাস তাহলে হরর মুভি দেখছিস কেন? নিজের রুম থেকে চেঁচিয়ে বললেন কথাটা। ওদের আর কি, যতক্ষণ না মুভি শেষ হয়েছে ততক্ষণই এমন করে চেঁচিয়েছে। মুভি শেষ হতেই রিয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা বাজতে চলল। তারপর দুজনেই রুমে চলে আসলো। রিয়া আগে ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে। আলমারি থেকে কালো গাউন নিয়ে উর্মিও ওয়াশরুমে দৌড় লাগায়। দুই বান্ধবী আজ কালো গাউন পরেছে। রিয়া আসার সময় ওর পোশাক সাথে করে নিয়ে এসেছিল। প্রায় 10 মিনিট পর উর্মি ফ্রেশ হয়ে তৈরি হয়। রিয়া একটা রিক্সা নিয়ে দুজনে ভার্সিটির সামনে চলে যায়। সাহিল ফুচকার দোকানের সামনেই ছিল। ওরা প্ল্যান করেছে আজ সারা বিকেল হাঁটবে, ফুচকা আইসক্রিম খাবে, আড্ডা দেবে। আমি সাহিলের কথা বাড়িতে বলে দিয়েছি। প্রথমে বাবা মা একটু রাগ করেছিল, পরে ঠিক হয়ে গেছে। এত কিছু হয়ে গেল, আমি কিচ্ছুই জানি না। তুই তো আমাদের সাথে কোনো কথা বলতি না। সাহিল আর আমি প্রতিদিনই তোদের বাড়িতে যেতাম। কয়েকদিন আগে আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। আমি বিয়ে করবো না বলায় তারা কারণ জানতে চায়, তখনই সাহিলের কথা বলি। ওদের কথার মাঝে নিবিড়ের গাড়ি এসে ওদের সামনে দাঁড় করায়। মিসেস অন্তরা নিবিড়কে কল করে বলেছিল উর্মি বাইরে বেরিয়েছে, উর্মিকে সাথে করে নিয়ে যেন বাড়িতে আসে। মিসেস অন্তরা চান নিবিড়ের সাথে যেন উর্মি একটু সহজ হতে পারে, আর নিবিড়ের সাথে উর্মি যেন সময় কাটাতে পারে। আমিও কি তোমাদের সাথে যোগ হতে পারি? আরে জি, অবশ্যই ভাইয়া। ওরা দুজনেই জানে নিবিড় উর্মিকে পছন্দ করে। বিয়ের প্রস্তাব যে দেওয়া হয়েছে এই কথাটাও মিসেস অন্তরা ওদের বলেছে, যাতে করে ওরা উর্মিকে বোঝাতে পারে বিষয়টা। আসলে প্ল্যানটা রিয়াই করেছিল। এই জায়গাটার লোকেশন মিসেস অন্তরাকে পাঠিয়ে দিয়েছিল কিছুক্ষণ আগে। চারিদিকে কাশফুলের ছড়াছড়ি, পাশে একটা নদী বয়ে যাচ্ছে। নদীর পাড়ে বেশ কিছু নৌকাও রয়েছে। রিয়া নিজের হাতে কয়েকটা কাশফুল নিয়ে উর্মিকে দিল আর সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা সবাই এখন নৌকায় করে নদী ওপারে যাব। না রে, আমার ভালো লাগছে না। তা বলে তো চলবে না। তুই প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো কিছুতেই মন খারাপ করবি না, আগের মতোই হই হুল্লোড় করবি। ঠিক আছে। দুটো নৌকা নিয়েছে ওরা, একটা রিয়া সাহি আর একটাই উর্মি নিবিড়। সারা বিকেল ওরা নৌকায় করে ঘুরলো। এরই ফাঁকে নিবিড় উর্মির অগোচরে বেশ কয়েকটা ছবিও তুলেছে। উর্মির মনটা এখন বেশ ফুরফুরে। আজ অনেকদিন পর এভাবে মন খুলে আনন্দ করছে। মাঝি নৌকা চালাচ্ছে, সাহিল মোবাইল বের করে রিয়ার ছবি তুলছে, সাথে ভিডিও করছে। মাঝে মাঝে উর্মি আর নিবিড়ের ছবি তুলছে চুপি সারে, যাতে আজকের এই মুহূর্তটা স্মৃতি হিসেবে রেখে দিতে পারে। ভাইয়া, একটা গান শোনাবেন? আমি জানি আপনি খুব ভালো গান জানেন। শ্যামাবতী যখন বলছে তখন তো শোনাতেই হয়। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথাও পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে। আর সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি না এলে কে পারে বিরহে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। বিকেল অব্দি আকাশটা পরিষ্কার ছিল, কোথাও কোনো মেঘের আনাগোনা ছিল না। সন্ধে নামার সাথে সাথে কোত্থেকে দমকা বাতাস বইতে লাগলো। তার কিছু সময়ের মাঝে তুমুল বৃষ্টি নামা শুরু হলো। সাহিল আর রিয়াকে নিবিড় আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে। ভেবেছিল উর্মিকে সাথে নিয়ে বাকি রাস্তাটুকু হেঁটেই যাবে। আশেপাশে কোনো রিক্সা যাচ্ছে না, তাই ওরা একটা দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। উর্মি তেমন না ভেজলেও নিবিড় ভেজেছে বেশ খানিকটা। ছাতাবিহীন কোনো বর্ষার সন্ধ্যায় তোমার সাথে হাঁটতে চাই, যেথায় বিরাজ করবে একরাশ মুগ্ধতা। আশেপাশের কোনো দোকানপাট খোলা থাকবে না, আর না থাকবে কোনো যানবাহন। আজ আমার সেই ইচ্ছেটুকু পূরণ হয়ে গেল। উর্মি কোনো কথা বলছে না, নিবিড়ের দিকে তাকিয়ে আছে। দোকানের সামনের ছাউনিটা শুরু হওয়ায় উর্মি আর নিবিড় বেশ কাছাকাছি দাঁড়িয়ে আছে। মেঘ কিছুটা থেমে গিয়েছে, তবুও ঝিরি ঝিরি পড়ছে। বৃষ্টি থেমেছে কিছুটা,
চলো এখন আমাদের বাড়ি যাওয়া উচিত, না হয় আবার জোরে নামতে পারে। হুম। এরপর দুজন বাড়ি চলে এলো। উর্মিকে বাড়ি পৌঁছে দিয়ে নিবিড় বাসায় চলে যাবে এমন সময় আবার তুমুল বৃষ্টি নামা শুরু হয়েছে। তাই আজ রাতটুকু নিবিড় উর্মিদের বাড়িতেই থাকবে। নিবিড় বাড়িতে ফোন করে মিসেস অহনাকে জানিয়ে দিয়েছে। রাতের দিকে নিবিড় না খেয়েই শুয়েছিল। মিসেস অন্তরা নিবিড়কে খাবারের জন্য ডাকতে এসে দেখে সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। মিসেস অন্তরা নিবিড়ের কপালে হাত দিয়ে দেখে ছেলেটার শরীর ভীষণ তাপ, হয়তো জ্বর এসেছে। উর্মিকে ডেকে নিবিড়ের খাবারটা উনি ঘরে আনিয়ে খাইয়ে দিলেন, সাথে ওষুধও। নিবিড়ের সাথে অনন্ত শুয়েছে যাতে রাতেই কোনো সমস্যা না হয়। আজ সকাল সকাল উর্মির ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হতে উর্মির মনে হলো একবার নিবিড়কে দেখে আসা উচিত, জ্বর কমেছে কিনা। যে ভাবা সেই কাজ। নিবিড় যেই রুমটাতে শুয়েছে সেখানে গিয়ে উকি দিয়ে দেখলো নিবিড় এখনো ঘুমোচ্ছে। অনন্ত সকালে কোচিং আছে, তাই সে উঠে ফ্রেশ হতে চলে গেল নিজের রুমে। উর্মি নিবিড়ের কাছে গিয়ে ওর কপাল স্পর্শ করলো। না, এখন জ্বর নেই, শরীরের তাপমাত্রা ঠিকই রয়েছে। উর্মি সোজা রান্নাঘরে চলে আসে। মিসেস অন্তরা সকালের নাস্তা তৈরি করছে। আজ সূর্য কোন দিকে উঠলো? এত তাড়াতাড়ি তো তুই ঘুম থেকে উঠিস না। ঘুম ভেঙে গেছে আম্মু, আমি কফি বানাই। সবাই একসাথেই খাবারের টেবিলে বসেছে। নিবিড় একেবারে তৈরি হয়েই বেরিয়েছে। এখান থেকে সোজা অফিসে চলে যাবে। মিসেস অন্তরা বেশ কয়েকবার বলেছে আজ সারাদিন এখানেই বিশ্রাম নিতে। গুরুত্বপূর্ণ কাজ আছে বিধায় নিবিড়কে যেতে হচ্ছে। নিবিড় বাবা, তোমার জ্বর কমেছে? হ্যাঁ খালুমণি, এখন জ্বর নেই। নাস্তা সেরে নিবিড় আর আনিসুল সাহেব দুজনেই অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মিসেস অন্তরা টেবিলের গ্লাস প্লেটগুলো গুছিয়ে রাখছিলেন, তখন উর্মি বলে, আম্মু আজকে আমি দুপুরে রান্না করতে চাই। আজ আমার মেয়ে রান্না করবে, তা তো বেশ ভালো কথা। বেলা প্রায় 11:30 বাজে। উর্মি আধা শোয়া হয়ে ফেসবুক স্ক্রলিং করছিল। এমন সময় গার্লস গ্রুপে তানভীর আর আরোহীকে নিয়ে একটা পোস্ট দেখে। একটা মেয়ে পোস্ট করেছে ক্রাশও যেমন সুদর্শন, তার বউ তেমন সুন্দরী, মেড ফর ইচ আদার। এতক্ষণ ফুরফুরে থাকা মনটা পোস্টটা দেখা মাত্রই খারাপ হয়ে গেল। সে চায় তানভীরকে ভুলে যেতে। আমাদের এই দূরত্বটা জানে, একদিন আমরা কাছে পাশে ছিলাম। মিসেস অন্তরা রুমের সামনে দাঁড়িয়ে আছে উর্মি। হঠাৎ করে আসা বিষণ্ণতায় তার রান্না করার ইচ্ছেটাই মাটি হয়ে গেছে। মিসেস অন্তরা রুমে থেকেই ফোনে কথা বলার আওয়াজ আসছে। জানো উর্মিলা আপু, আজ তোমার মেয়ে বলেছে নিজের হাতে রান্না করবে। আমার মেয়েটা আবার হাসি খুশি হয়েছে শুধুমাত্র নিবিড়ের জন্য। তুমি দুপুরে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। উর্মি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে আসে। বিছানার চাদর আঁকড়ে ধরে মনে মনে ভাবে, এই মানুষগুলোর জন্য হলো আমি মন খারাপ করব না। তানভীর শুধুমাত্র আমার অতীত, ওকে ভুলে গিয়ে আমাকে আমার বাবা মা ভাইয়ের জন্য হলো হাসি খুশি থাকতে হবে। ডাইনিং টেবিলে উর্মি সব খাবার একে একে সাজিয়ে রেখেছে। চিকেন বিরিয়ানি, গরুর মাংসের রেজালা রান্না করেছে। মিসেস অন্তরা, আনিসুল সাহেব, উর্মি, অনন্ত সবাই একসাথেই খেতে বসেছে। আনিসুল সাহেব মেয়ে রান্নার তারিফ করতে লাগলেন। আমার মা কত সুস্বাদু খাবার রান্না করেছে, পেটের সাথে খুশিতে আমার মনও ভরে গেছে। আমি রান্না করলে এর থেকেও বেশি স্বাদ হবে। তোমরা একটু বেশি বেশি তারিফ করছো, একটুও স্বাদ হয়নি খাবারগুলো। তাহলে খাচ্ছিস কেন? যা না যা, নিজে রান্না করে খা, বেয়াদব ছেলে। 100 বার খাবো, 1000 বার খাবো, তোর কি? আমি আমার বোনের হাতের রান্না খাচ্ছি। তোরা আবার শুরু করেছিস? আমাদের বাজে স্বভাব কেন দিন যাবে না? আমাদের ভাই বোনদের মাঝে কি মিল ছিল? আর তোরা সারাদিন দুটোতে লেগেই থাকিস, না আছে মিল না আছে মহব্বত। অন্যদিকে নিবিড় নিজের কেবিনে বসেই কাজ করছিল। এমন সময় কেউ দরজায় নক করে। নিবিড় দরজার দিকে তাকাতেই দেখে নাজিফা টিফিন বক্স নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আর এগুলো কি? ভাইয়া, আমি আজ তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। তোকে কষ্ট করে এখানে আসতে কে বলেছে? আমাকে বললেই তো আমি বাড়িতে চলে আসতাম। আব্বু আম্মু খেয়েছে, তুই খেয়েছিস? তোমার শরীর এখন কেমন আছে ভাইয়া? আর জ্বর আসলো কি করে? আমার শরীর ভালোই আছে। কাল সন্ধ্যায় বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। আচ্ছা, তুমি হাত ধুয়ে এসো, আমি সার্ভ করে দিচ্ছি। কিছুক্ষণ পরেই নিবিড় হাত ধুয়ে বোনের রান্না করা খাবারগুলো খেয়ে নেয়। ছোটবেলা থেকে নাজিফা নিবিড়ের খুব আদরের। নাজিফা ভাই বলতে পাগল। শান্ত স্বভাবের নিবিড়কে বরাবরই নাজিফা সবার থেকে বেশি ভয় পায়। নিবিড় খুব যত্নে বোনকে ছোট থেকে আগলে রেখেছে।
আজ শুক্রবার রিয়ার বাবা মা আজ উর্মিদের বাড়িতে এসেছে রিয়া আর সাহিলের বিয়ের দিন তারিখ ঠিক করতে। যেহেতু সাহিলের বাবা মা কেউ নেই আর আনিসুল সাহিবই সাহিলের বর্তমান অভিভাবক, তাই সব কথাবার্তা এই বাড়িতেই হচ্ছে। বড়রা সবাই মিলে ঠিক করেছে আর 15 দিন বাদে বিয়ের অনুষ্ঠান হবে। বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠান আর রিসেপশন সেন্টারেই হবে। উর্মি খুবই এক্সাইটেড, তার বেস্ট ফ্রেন্ডদের বিয়ে বলে কথা। কাল থেকে বিয়ের শপিং করা শুরু করে দেবে সবাই। পরের দিন সবাই মিলে শপিং মল এসেছে বিয়ের শপিং করতে। রিয়ার পরিবার, উর্মির পরিবার, নিবিড়ের পরিবারও আছে সাথে। সাহিল আর রিয়ার বিয়ে, গায়ে হলুদ, মেহেন্দি, রিসেপশনের সবকিছুই প্রায় কেনা হয়ে গেছে। গহনাও কেনা কমপ্লিট। বাকিরা নিজেদের জন্য টুকিটাকি শাড়ি, ড্রেস দেখেছে। নাজিফা মেহেন্দি আর বিয়ের দিনের জন্য 2টো লেহেঙ্গা নিয়েছে। গায়ে হলুদের জন্য শাড়ি আর রিসেপশনের জন্য গাউন। উর্মি গায়ে হলুদের জন্য শাড়ি আর রিসেপশনে পরার জন্য বেবি পিঙ্ক কালার গাউন নিয়েছে, সাথে অর্নামেন্টস। বিয়ের আর মেহেন্দির জন্য লেহেঙ্গা দেখছিল, এমন সময় নিবিড় 2টো ব্যাগ এনে উর্মির হাতে ধরিয়ে দেয়। বিয়ের দিন তুমি মেরুন রঙের লেহেঙ্গাটা পরবে আর মেহেন্দি অনুষ্ঠানে জলপাই রঙের লেহেঙ্গাটা পরবে, সাথে অর্নামেন্টস রয়েছে ব্যাগে। আপনি শুধু শুধু নো মোর ওয়ার্ডস। আজ রিয়ার মেহেন্দি অনুষ্ঠান। উর্মি নিবিড়ের দেওয়া জলপাই রঙের লেহেঙ্গাটা পরেছে। কোমর সমান চুলগুলো সামনে থেকে বিনুনি করে একপাশে রেখেছে, সাথে হালকা মেকআপ আর নিবিড়ের কিনে দেওয়া অর্নামেন্টস। উর্মি তৈরি হয়ে তার পরিবারের সাথে বেরিয়ে পড়ে রিয়াদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু ওদের বাড়ি একই পাড়াতে, যাতায়াতে বেশি সময় ব্যয় হয় না। উর্মি আর ওর পরিবার রিয়ার বাড়িতে যাওয়ার পরই মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়। রিয়া বায়না ধরেছে উর্মি ওকে মেহেন্দি লাগিয়ে না দিলে সে কিছুতেই মেহেন্দি লাগাবে না। এর আগে যে কোনো অনুষ্ঠানে ঈদে রিয়া সবসময় উর্মির কাছে মেহেন্দি দিত। উর্মি খুব যত্ন সহকারে রিয়ার 2 হাত ভরে মেহেন্দি লাগিয়ে দিয়েছে। নাজিফাকে আর নিজের হাতেও লাগিয়েছে সময়ের ফাঁকে। মেহেন্দি দিতে দিতে রাত প্রায় 11টা বাজতে চলল। উর্মির এখন বেশ খিদে পেয়েছে। রিয়ার আশেপাশে তার অনেকগুলো কাজিন বসে ফটোগ্রাফি করছে। উর্মি চুপ করে একটা চেয়ারে বসে মোবাইল দেখছে। ফোনের থেকে মাথা তুলে সামনের দিকে তাকিয়ে দেখে নিবিড় একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। 11টা বাজতে চললো, তুমি এখনো না খেয়ে আছো? তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আমার যে খিদে পেয়েছিল আপনি বুঝলেন কিভাবে? বেশি কথা না বলে খেয়ে নাও। এতক্ষণ একটানা মেহেন্দি লাগিয়ে ওর হাত এখন ব্যথায় টনটন করছে, তবে মুখে কোনো কথাই বলছে না সে। হা করো। আচ্ছা, এই লোকটা সবকিছু বুঝে যায় কিভাবে? উর্মি কোনো কথা না বলে খাবার খেতে শুরু করলো। দূর থেকে মিসেস অন্তরা আর আনিসুল সাহেব আড়ালে চোখের পানি মুছল। আমার মেয়েটা নিবিড়ের সাথে ভালোই থাকবে, তুমি দেখো। এবার বিয়ের কথাটা উর্মিকে বোঝাতেই হবে। আজ রিয়া আর সাহিলের গায়ে হলুদ অনুষ্ঠান, দুজনেরটা একই সঙ্গে। রিয়াকে কাঁচা হলুদ রঙের জামদানি শাড়ির সাথে কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। সাহিলও রিয়ার সাথে ম্যাচিং করে কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। উর্মি আজ লাল পাড়ের বাসন্তী রঙের শাড়ি পরেছে, সাথে কাঁচা ফুলের হালকা কিছু গহনা। উর্মি তৈরি হয়ে রুম থেকে বের হচ্ছিল সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। এমন সময় নিবিড় ওর রুমে আসে। হাতে কাগজ মোড়ানো কিছু একটা রয়েছে। উর্মিকে বিছানায় বসিয়ে নিবিড় উর্মির সামনে হাঁটু গেড়ে বসে কাগজে মোড়ানো প্যাকেটটা খুলল। তোমার পাটা সামনে রাখো, আমি নিজে তোমাকে আলতা পরিয়ে দেব। তুমি তো আলতা পরতে ভালোবাসো। আপনি কি করে জানেন আমি আলতা পড়তে ভালোবাসি? তোমার জন্মের পর থেকে আমি তোমাকে চিনি। আমি জানি কখন তোমার কোন জিনিসটা পছন্দ হয়। শুধু একটা বিষয় নিয়ে আমি অবগত ছিলাম না। খুব যত্ন সহকারে নিবিড় উর্মির পায়ে আলতা পরিয়ে দিল। নিবিড়ের অনেকদিনের ইচ্ছে ছিল উর্মির পায়ে নিজ হাতে আলতা পরিয়ে দেবে। এই সুযোগ তার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। রিয়ার সাহিল আজ খুব খুশি, কাল তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। কজনের আর এমন ভাগ্য হয়? সবাই একে একে হলুদ লাগিয়ে দিচ্ছে, সাথে ফটোগ্রাফি আর ভিডিও করা তো আছে। রিয়ার সাহিলকে হলুদ লাগিয়ে চলে আসতে নেবে, তখনই ওরা দুজন মিলে উর্মির গালে হলুদ লাগিয়ে দেয়। কি করলি এটা তোরা? আমাদের পরে যাতে তোর সিরিয়াল লাগে তাই তোকেও হলুদ লাগিয়ে দিলাম। আরে এত প্যারা নিস না বান্ধবী। গায়ে হলুদের অনুষ্ঠান খুব ভালোভাবেই কেটে যায়। আজ রিয়া আর সাহিলের বিয়ে। পরিবেশটা অনেক জমজমাট আর হই হুল্লোড়ের মধ্যেই হচ্ছে। বিয়ের সাজে রিয়ার থেকে কিছুতেই চোখ ফেরানো যাচ্ছে না। উর্মি আজ নিবিড়ের দেওয়া মেরুন রঙের লেহেঙ্গাটা পরেছে। উর্মির সাথে ম্যাচিং করে নিবিড়ও গোল্ডেন সুতোয় বাঁধা মেরুন রঙের পাঞ্জাবি পরেছে। নিবিড়কে আজ অন্যরকম লাগছে, যে কেউই প্রথম দেখায় প্রেমে পড়ে যেতে সক্ষম
দেখতে দেখতে বিয়ের সমস্ত কাজ সম্পন্ন হয়েছে, এখন বিদায়ের পালা। রিয়া তার বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়ে দিচ্ছে বলে সবারই মন খারাপ। রিয়ার মা তো মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। শুধুমাত্র একজনের মন খারাপ নেই, সেই ব্যক্তিটা স্বয়ং রিয়া নিজেই। আগে প্রায়শই বলতো, আমার বিয়েতে আমি কান্না করব না, শুধু শুধু কান্না করে এত সুন্দর সাজ আমি নষ্ট করতে পারবো না। আজ তা দেখিয়েও দিচ্ছে সে। বিদায়ের সময় রিয়া তার মাকে সান্ত্বনা দিয়ে বলে গেছে, আরে আম্মু চিল, বিয়ে হয়ে গেছে বলে কি এত কাঁপতে হবে? আমি তো তোমাদের কাছেই থাকবো, যখন মন চাইবে চলে আসবে আমার কাছে। আর যাই বলো, তোমার বান্ধবী কিন্তু তোমার থেকেও বেশি বুদ্ধিমতী। বিয়ের সাজ নষ্ট হবে বলে কান্নাও করছে না। বুদ্ধিমতী না ছাই, ও আগে থেকে বিয়ে পাগল। হা 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 হা। দেখতে দেখতে রিয়া আর সাহিল বিয়ের সকল কাজ খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। বেশ কিছুদিন পর দুপুরে খাওয়া দাওয়া শেষে উর্মি টেবিলে বসে উপন্যাসের বই পড়ছিল। এমন সময় আনিসুল সাহেব মেয়ের রুমে আসেন। উর্মি তার বাবার মুখপানে কিছুক্ষণ চেয়ে থেকে দেখল আনিসুল সাহেব কিছু একটা বলার জন্য উসখুস করছেন। বাবার এমন আচরণ দেখে উর্মি জিজ্ঞেস করল, আব্বু তুমি কি কিছু বলবে? তোমাকে আমার কিছু বলার আছে মামুনি। হ্যাঁ বলো। তোমাদের দুই ভাই বোনকে আমরা সবকিছুতে স্বাধীনতা দিয়েছি। আমার সন্তানদের প্রতি আমার বিশ্বাস সর্বদা রয়েছে। আমার সন্তানরা কখনোই ভুল পথে চালিত হয়নি। একটা কথা মনে রাখবে সবসময়, বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না। আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি কি তা দেবে মামুনি? আমি আমার আব্বু আম্মুর জন্য সবকিছু করতে পারি। বলো আব্বু, তোমার কি চাই? আমি আর তোমার আম্মু চাইছি নিবিড়ের সাথে তোমার বিয়ে দিতে। নিবিড় যথেষ্ট ভদ্র, সুশীল আর সব দিক থেকে তোমার যোগ্য। তুমি তোমার মতামত দিলে আমরা এগোবো। আশা করি তুমি আমাকে ফিরিয়ে দেবে না মা। আব্বু আমার কিছু সময় চাই। তোমার যত সময় লাগে তুমি নাও মামুনি। আমরা চাই আমাদের মেয়ে সুখে থাকুক। কথাটা বলেই আনিসুল সাহেব মেয়ের রুম থেকে চলে যান। বাবার চলে যাওয়ার পানে তাকিয়ে থেকে কিছু একটা ভাবতে লাগলো উর্মি। আমি আমার আব্বু আম্মুর সাথে কি খুব বেশি অন্যায় করে ফেলছি? তারা তো আমার ভালোর জন্যই ভাবছে। তানবীরকে ভুলে যেতে হলো, আমাকে আমার জীবনে এক ধাপ এগিয়ে যেতে হবে। অন্যদিকে মিসেস অন্তরা নিজের রুমে বসে রিয়ার সাথে কলে কথা বলছিলেন। তখনই আনিসুল সাহেব রুমে আসেন। মিসেস অন্তরা ইশারায় জানতে চায়, উর্মিকে বলেছো? কিছু কি বলল সে? আনিসুল সাহেব স্ত্রীর ইশারা বুঝতে পেরে মাথা ডানিয়ে বান করলেন, যার অর্থ না। এবার মিসেস অন্তরা রিয়াকে বলে, শোন না রিয়া, তুই একটু মেয়েটাকে বুঝিয়ে বল না রে মা। আন্টি তুমি একদম চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো। বিকেলে ওকে আমাদের ফ্ল্যাটে পাঠিয়ে দিও, বলবে আমি যেতে বলেছি। আমি এক্ষুনি গিয়ে বলছি। কল কেটে দিয়ে মিসেস অন্তরা তড়ি ঘড়ি করে মেয়ের রুমে গেল। গিয়ে দেখে মেয়ে তার গভীর চিন্তায় মগ্ন হয়ে রয়েছে। মেয়ের কাঁধে হাত রেখে বললেন, রিয়া সাহিল তোকে ওদের ফ্ল্যাটে যেতে বলেছে। কেন? আমি কি জানি। আচ্ছা যাচ্ছি। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে চলে যায় রিয়ার সাথে দেখা করার জন্য। কলিং বেল চাপতে সাথে সাথে রিয়া গেট খুলে দেয়, যেন ওর জন্যই অপেক্ষা করছিল। উর্মিকে রুমে নিয়ে গিয়ে বসালো। সাহিল বাসায় নেই, একটা পার্ট টাইম জব করছে। রিয়া চটপট দুজনের জন্য 2 মগ কফি আর নুডলস রান্না করে নিয়ে আসে। কিছুক্ষণ ভালো মন্দ কথা বলার পর রিয়া উর্মিকে বলে, আন্টি বললো আঙ্কেল নাকি তোর সাথে নিবিড় ভাইয়ার বিয়ে ঠিক করতে চায়, তোর কি মতামত? আমি কি করব সেটা নিয়ে কনফিউশনে আছি। একবার মনের কথা শুনে কষ্ট পেয়েছিস, এখন না হয় আঙ্কেল আন্টির কথা শোন। নিবিড় ভাইয়া যথেষ্ট ভদ্র আর কেয়ারিং একটা ছেলে, দেখবি তোকে অনেক সুখে রাখবি। একদিন তুই নিজে থেকে বলবি আঙ্কেল আন্টি ঠিক কাজই করেছেন। কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। অন্তত আঙ্কেল আন্টির কথা ভেবে রাজি হয়ে যা। উর্মি চুপ করে রিয়ার কথাগুলো শুনছে আর একটু একটু করে কফির মগে চুমুক দিচ্ছে। চুপ করে থাকাটাই কি তোর সম্মতি লক্ষণ হিসেবে ধরে নেব? উর্মির হাসিচোখ মতামত পেয়ে খুশিতে রিয়া উর্মিকে জড়িয়ে ধরে। এমন সময় কেউ কলিং বেল চাপে। রিয়া উর্মিকে বসিয়ে গেট খুলতে চলে যায়। সাহিল দেখা মাত্রই রিয়া আনন্দের সাথে উর্মির মত দেওয়ার কথাটা বলে দেয়। এই সুযোগে রিয়া মিসেস অন্তরার কাছেও খবর পৌঁছে দিয়েছে। মেয়ের হাসিচোখ উত্তর শুনে মিসেস অন্তরা আনন্দে দিশেহারা অবস্থা। এতক্ষণ রিয়ার চিল্লাপাল্লা উর্মি রুম থেকে ঠিকই শুনতে পেয়েছে। কিছুক্ষণ পর সাহিল আর রিয়া দুজনেই রুমে চলে আসে। সাহিল উর্মিকে উদ্দেশ্য করে বলে, সখী, আমার বিয়েতে শেষমেশ রাজি হলো। কতদিন যে বিয়ে খায় না। শুরু হয়েছে নাটক, যেমন বউ তার তেমনি জামাই।
পরের দিনই মিসেস অহনা পুরো পরিবার নিয়ে উর্মিদের বাড়িতে এসেছে। উর্মির সিদ্ধান্তে সবাই ভীষণ খুশি। বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে আর 1 মাস পর। রিয়া নাজিফা উর্মির সাথে ও রুমে বসে আছে। দুজনের প্ল্যান করছে উর্মির বিয়েতে কি পরবে কি করবে, আর উর্মি চুপচাপ ওদের কথা শুনছে। নাজিফা তো এখন থেকে ভাবিমণি ডাকা শুরু করে দিয়েছে। বিয়েটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। বিকেলের দিকে সবাই চলে যায়। উর্মি ওর বাবা মায়ের রুমে এসেছে। মিসেস অন্তরা বসেছিলেন। হুট করে উর্মি মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আনিসুর সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে অন্ত, আমাদের মেয়েটা এখনো সেই ছোট্ট মেয়েটাই আছে। হ্যাঁ, আমি কোনোদিন তোমাদের কাছে ছোট হতে চাই না। বাবা মায়ের কাছে তার সন্তান কখনো বড় হয় নাকি? কে বলেছে আমাদের মেয়ে বড় হয়নি? 2 দিন পরে তো তার বিয়ে। তাহলে বিয়ে দিচ্ছ কেন? সব মেয়েকে একদিন বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয়। তবে আমি জানি আমার মেয়ে সেখানে খুব সুখে থাকবে। আমার মাথায় হাত বুলিয়ে দাও না আম্মু। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উর্মি মিসেস অন্তরার কোলে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন আগে অনন্তর পরীক্ষা শেষ হয়েছে। বোনের বিয়ে হয়ে যাবে শুনে তার মন বেশ খারাপ। তবে সে কাউকে তা বুঝতে দিচ্ছে না। উর্মির ঘুম ভাঙিয়ে সন্ধ্যে 7টায়। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নেয় সে। ড্রয়িং রুমে সোফায় বসে মোবাইল টিপছিল। হঠাৎ কি মনে করে যেন অনন্তকে ডাক দেয়। অনন্ত নিজের রুম থেকে বেরিয়ে আসে। আমার ফুচকা খেতে ইচ্ছা করছে, সামনের দোকান থেকে এনে দিবি? পারবো না, আমি কি তোর চাকর নাকি? এখন আমার সাথে তর্ক করবি? কিছু একটা ভেবেই কোনো কথা না বলে অনন্ত নিজের রুমে চলে গেল। আবার একটু পর ফিরেও এলো। তারপর বাড়ির বাইরে কোথাও চলে গেল। উর্মি মনে মনে ভাবছে কি হলো ব্যাপারটা। মোবাইল টিপতে বোর ফিল হচ্ছিল, তাই টিভি অন করে খাত্রো কা খিলাড়ি দেখছিল বসে বসে। শোটা উর্মির বেশ পছন্দের। প্রায় 20 মিনিট পর অনন্ত বাসায় আসে আর হাতে করে একটা প্যাকেটে উর্মির সামনে দিয়ে বলে, খেয়ে নে। তুই টাকা কোথায় পেলি? তোর গোপন টাকাগুলো আমি চুরি করেছি। বেশি কথা না বলে খেয়ে নে। ধন্যবাদ ভাইও। হয়েছে, ভালোবাসা দেখাতে হবে না। পরের দিন সকালে ঘড়িতে প্রায় 7:30 বাজে। রিয়া বারবার কল দিচ্ছে আর উর্মি কল কেটে দিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রিয়া নিজেই এসে ওয়াশরুম থেকে 1 মগ পানি এনে উর্মির শরীরে ঢেলে দেয়। হঠাৎ করে শরীরে পানি পড়ায় উর্মি তাড়াতাড়ি করে উঠে বসে। আশপাশ পর্যবেক্ষণ না করেই বলে ওঠে, আম্মু, আমাদের বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে গো। আব্বুকে বলো তাড়াতাড়ি মিস্ত্রি ডেকে এনে ঠিক করাতে। একবার চোখ মেলে তাকিয়ে দেখ, তোর বাড়ির ছাদ ফুটো হয়নি, পানিটা তোর শরীরে ইচ্ছাকৃতভাবে দিয়েছি। সে কখন থেকে কল দিয়ে যাচ্ছি, বারবার কল কেটে দিচ্ছিস কেন? একদম মিথ্যে বলবি না। তুই কখন কল দিয়েছিস? দেখ, এত সকালে ফোন দিয়েছিলি কেন? সামনে তোর বিয়ে, আমাকে ফিট থাকতে হবে না? তো ফ্রেশ কর, সামনের লেগটা তো প্রতিদিন হাঁটতে বের হবো। ও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। বিয়ে আমার আর তুই ফিট হবি? মোটি, আমি এত হাঁটতে পারবো না। উঠতে বলছি, আন্টিকে ডাকবো? উঠছি, দূর, ভাল লাগছে না। নিবিড় উর্মিকে নিয়ে আজ বাইরে বেরিয়েছে, কিন্তু সাথে করে গাড়ি নিয়ে আসেনি। আজ নিবিড় উর্মিকে নিয়ে রিক্সা নিয়ে ঘুরবে। রিক্সায় উর্মি নিবিড়ের থেকে কিছুটা সরে বসেছে। পাশাপাশি বসতে উর্মির কিছুটা অস্বস্তি হচ্ছে। দুজনেই রিক্সা করে একটা পার্কের সামনে আসে। জায়গাটা খুবই নিরিবিলি, কোনো হইহুল্লোড় নেই, তবে মানুষের আনাগোনা বেশ ভালোই আছে। নিবিড় উর্মি পাশাপাশি হাঁটছিল, তবে দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। নিবিড় উর্মিকে বসিয়ে রেখে কোথাও একটা যায়, আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। সাথে হাতে করে বেলি ফুলের মালাও নিয়ে আসে এবং নিজে প্রেয়সীর হাতে পরিয়ে দেয়। আজ বহু পুরনো একটা ইচ্ছে পূরণ হলো আমার। কি হচ্ছে? শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি কোথাও প্রিয় মানুষটার হাতে হাত রেখে হেঁটে বেড়াবো। আচ্ছা, তুমি আমাদের বিয়ের ব্যাপারটা কি মন থেকে মেনে নিয়েছো? পড়ালেখার জন্য হোস্টেলে থাকতে হয়েছে। আমি বাড়িতে খুব কম সময় থাকতাম, যার কারণে তোমাদের বাড়িতে তেমন একটা যাওয়া হয়ে ওঠেনি। আর বাকিদের মতো তুমি আমার সাথে কমফোর্টেবল নাও, তবে আমি চাই আমাকে নিয়ে যেন তোমার মনে কোনো প্রকার জড়তা বা দোটা না থাকুক। বাড়ির সবাই চাইছে তুমি যাতে আমার সাথে একটু স্বাভাবিক হতে পারো। উর্মি কোনো কথা না বলে চুপ করে বসে আছে। ওদের সামনে দিয়ে এক লোক হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছিল। নিবিড় লোকটাকে দাঁড় করিয়ে 2টো হাওয়াই মিঠাই কিনে উর্মির জন্য, কারণ সে জানে তার প্রেয়সী হাওয়াই মিঠাই খুবই পছন্দ করে। 2 দিন পর আজ মিসেস অন্তরা, উর্মি, রিয়া, মিসেস অহনা, নাজিফা আর নিবিড় শপিং এসেছে। সবাই শপিং মলের ভেতর আগেই ঢুকে পড়েছে। নিবিড় গাড়ি পার্কিং করে উর্মিকে নিয়ে ভেতরে চলে যায়।
ভেতরে প্রবেশ করার সময় বেশি ভিড় থাকায় নিবিড় উর্মির হাত ধরে। আচমকা হাত ধরাই সে কিছুটা চমকে ওঠে। উর্মির হাত ধরে শাড়ির দোকানটায় প্রবেশ করে দুজনে। ওদের দুজনের দেরি হওয়ার কথা মিসেস অহনা জিজ্ঞেস করলে নিবিড় বলে বাইরে ভিড় ছিল। টানা 5 ঘন্টা বেশ অনেকগুলো দোকান ঘুরে সব কেনাকাটা শেষ করে ওরা। জুয়েলারির দোকান গহনার অর্ডার দেওয়া হয়ে গেলে নিবিড়কে বলে মিসেস অন্তরা সহ রিয়া, নাজিফা আর মিসেস অহনা গাড়ি করে চলে যায়। মিসেস অহনা চাইছেন ওরা দুজন একটু আলাদাভাবে সময় কাটাক। দুপুর 2টোর সময় এসে প্রায় 6:30 বাজতে চলল এখন। একটানা এতক্ষণ শপিং করার পর উর্মি ক্লান্ত হয়ে গেছে, সাথে খিদেও পেয়েছে তার। কিন্তু নিবিড়কে সে কিছুতেই বলতে পারছে না, বলতে গিয়ে দ্বিধা বোধ করছে। বিকেল গড়িয়ে সন্ধে হবার পথে গাড়ি করে কিছু দূর যাওয়ার পর নিবিড় উর্মিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় এবং উর্মির পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর উর্মি কোনো কথা না বলে খেতে শুরু করে আর নিবিড়কেও বলে খেয়ে নিতে। তারপর দুজনে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। নিবিড় উর্মিকে ওদের বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। উর্মি বাড়ির দিকে কিছু দূর এগিয়ে গিয়ে আবার নিবিড়ের গাড়ির সামনে আসে আর বলে, বাড়ির ভিতরে আসুন। না, আজ খুব ক্লান্ত লাগছে, অন্য সময় আসবো। তুমি যাও আর গিয়ে রেস্ট নেবে, কেমন? লোকটা আমার কথা এতটা ভাবে, তখন না বলতেই বুঝে গেল যে আমার ক্ষুধা পেয়েছে। নিবিড়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, উর্মি শুনতে পারছো আমার কথা? কথাটা বলি উর্মি আবার বাসার গেটের দিকে এগিয়ে গেল। একটু পেছনে ফিরে তাকিয়ে বাসায় চলে গেল। আর নিবিড়ও উর্মি যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি ড্রাইভ করে সেখান থেকে চলে গেল। উর্মি বাড়িতে আসতেই মিসেস অন্তরা মেয়েকে উদ্দেশ্য করে বলে, নিবিড় আসলো না? বলছিলাম উনি নাকি খুব ক্লান্ত, তাই বাড়ি চলে গেছে। মাঝ রাত অব্দি দুজনের মধ্যে ফোনালাপ চলছে। বেলা 10টা বাজতে চলল, এখনো উর্মি ঘুমোচ্ছে। এই নিয়ে মিসেস অন্তরা বেশ কয়েকবার মেয়েকে ডেকে গেছেন। ইদানিং উর্মির ভালোই লাগে নিবিড়ের সাথে কথা বলতে, সময় কাটাতে। আগে উর্মি মনে করত লোকটা ভীষণ গম্ভীর আর ইগো অনেক। তার এই ধারণাকে ভুল প্রমাণ করেছে নিবিড়। দুজনের মাঝে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। নিবিড় বেশ হাসি খুশি প্রাণোচ্ছল একটা ছেলে। মোবাইল ভাইব্রেশনের কারণে উর্মির ঘুমের ব্যাঘাত ঘটল। পিটপিট চোখে মোবাইলটা হাতে নিয়ে দেখলো রিয়া কল করেছে। মোবাইলটা রেখে পাশ ফিরতে রিয়াকে উর্মির বিছানার অপর প্রান্তে বসে থাকতে দেখা গেল। এভাবে ভূতের মতো বসে আছিস কেন? ভয় পাই তো। সারা রাত প্রেমালাপ করে দিনবেলায় ঘুমানো হচ্ছে? তোর এত বড় সাহস, তুই আমাকে ভূত বললি? দেখ তোর আমি কি করি, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়। উর্মিকে সাদা ভূতের মতো করে মুখে কিছু একটা টেস্ট লাগিয়ে ফ্যানের নিচে বসিয়ে রেখেছে রিয়া। রিয়ার এখানে আসার মূলত একটাই উদ্দেশ্য, আজকে থেকে উর্মি রূপচর্চার সকল দায়ভার তার উপর দিয়েছেন মিসেস অন্তরা। রিয়া এখন সেই দায়িত্বটাই পালন করছে। অনন্ত এখন আর আগের মতো বোনের সাথে ঝগড়া দুষ্টুমি করে না। বোনের বিয়ে হয়ে যাবে বলে বেচারা বেশ আপসেট। বোনকে সে ভীষণ ভালোবাসে, তবে তা কখনোই প্রকাশ করে না। সারাদিন বোনের সাথে ঝগড়া মারামারি করলেও একজন বড় ভাইয়ের মতো করে বোনকে আগলে রাখার চেষ্টা করে। বাড়িতে এখনই ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। আর 2 দিন পর গায়ের হলুদ, তারপর বিয়ে। আত্মীয় স্বজনরা ইতোমধ্যে অনেকেই চলে এসেছে উর্মির দাদু বাড়ি আর নানু বাড়ি থেকে। উর্মি নিজের রুমে চুপটি করে বসেছিল। কোলাহল থেকে বরাবরই উর্মি দূরত্ব বজায় রেখে চলে, তবে নিজের বিয়েতে তো সে সব কোলাহল থেকে কোনোভাবে মুক্তি পাবে না, এটা সে আগেই বুঝতে পেরেছে। আজ নিবিড়ের গায়ে হলুদ, কাল উর্মির। কারণটা হচ্ছে দুপক্ষই যাতে সমানভাবে আনন্দ করতে পারে। উর্মির সব কাজিনরা আর রিয়া, সাহিল মিলে নিবিড়ের হলুদ মেখে ভূত বানিয়ে ছেড়েছে। সাহিল সুযোগ বুঝে ভূতের রূপে নিবিড়ের কয়েকটা ছবি তুলে নিয়েছে। হই হুল্লোড়ের মাঝে ওরা নিবিড়ের হলুদের অনুষ্ঠান শেষ হতেই বাড়ি ফিরে আসে। পরের দিন উর্মিদের বাড়িতে ওর হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত গায়ে হলুদের পর্ব শেষ হলেই উর্মিকে মেহেদি লাগিয়ে দেওয়া হবে। সাহিল তার ক্যামেরা দিয়ে উর্মির মেহেদি রাঙা হাত নিয়ে বেশ অনেকগুলো ছবি তুলেছে। সবগুলো ছবিতে উর্মির মুখে প্রাণোচ্ছল হাসি। নাচ গান আনন্দের মাঝে হলুদ মেহেদি একসাথে সম্পন্ন হয়েছে। উর্মিকে নিয়ে রুমে বসে হাতে শুকিয়ে যাওয়া মেহেদি তুলছিল। উর্মির সব কাজিনরা আর রিয়া ওর রুমে আসে। আরে তোর মেহেদির রং তো দেখছি হেভি করা এসেছে। তো কি হয়েছে? তুই জানিস না, যার মেহেদির রং যত গাঢ় তার বর তাকে তত বেশি ভালোবাসে। নিবিড় ভাইয়া তোকে খুব ভালোবাসবে, দেখিনিস? এইসব আজগুবি কথা রাখতো আপু। আপুর তোমার ছবিগুলো
জিজুর কাছে পাঠিয়ে ধরি হাপু। দিচ্ছি। অন্যদিকে নিবিড় তার রুমের ব্যালকনিতে রাখা চেয়ারে বসেছিল। এমন সময় নিবিড়ের ফোনে নোটিফিকেশন আসে। সে চেক করে দেখে রিয়া SMS পাঠিয়েছে, সাথে লেখা আছে আপনার বউ। বউ কথাটা মনের মধ্যে আওড়াতেই তার মুখে এক চিলিতে হাসি ফুটে ওঠে। গোল্ডেন সুতোই বাঁধা লাল বেনারসি শাড়ি পরে উর্মি বউ সেজে বসে আছে। নববধূ বেশে আজ উর্মিকে অপসরীর থেকে কম লাগছে না। বরযাত্রীরা সবাই চলে এসেছে। উর্মির সব কাজিনরা নিবিড়ের সাথে হাসি মশকরা করছে। উর্মির কাজিন সাদিয়া আর আশা মিলে বলে, আচ্ছা তোমাদের দুজনকে এখন থেকে কি ডাকবো, ভাইয়া বা দুলা ভাই, নাকি আপু বা ভাবি? বলি সবাই জোরে জোরে হাসতে থাকে। বিয়ে পড়ানোর সময় নিবিড় উর্মিকে বলে, আমি তোমার জীবনের সূচনায় নাইবা রইলাম, উপসংহারে না হয় আমাকে রেখো। হবে কি আমার বাকি জীবনটুকুর পথ চলার সাথী? এরপর কাজী সাহেব বিয়ে পড়ানো সম্পূর্ণ করেন। দেখতে দেখতে বিদায়ের পালা চলে আসে। অনন্ত কিছুতে তার বোনের সামনে কান্না করবে না, তাই সে আড়ালে চোখের জল ফেলছে। মিসেস অন্তরা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছেন। উর্মিও তার মাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিয়েছে। উর্মি কখনোই তার বাবাকে কাঁদতে দেখেনি, কিন্তু আনিসুল সাহেব আজ কান্না করছেন। আজ তার কলিজার টুকরো মেয়েটা অন্যের ঘরে চলে যাবে। আনিসুল সাহেব উর্মির হাত নিবিড়ের হাতে দিয়ে বলেন, আমি জানি তুমি আমার মেয়েটাকে সবসময় সুখিয়ে রাখবে, তবুও বলছি বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো। আমার মেয়েটা বড্ড চঞ্চল, তবে আমি জানি ও তোমাদের সংসার সুন্দরভাবেই গুছিয়ে রাখবে। তুমি চিন্তা করো না খালুমণি, উর্মি যেমন তোমার ঘরের রাজকন্যা ছিল, তেমনই আমার ঘরে রানী হয়ে থাকবে। আমার তোমার উপর ভরসা আছে বাবা। তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না আব্বু। এক হাত দিয়ে আনিসুল সাহেবকে জড়িয়ে ধরে। প্রত্যেকটা মেয়েকে একদিন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় মা, এটাই যে সমাজের নিয়ম। ভাই সাহেব, এখন আমাদের বেরিয়ে পড়া উচিত। উর্মির সাথে ওর কাজিন ওরফে নিবিড়ের কাজিন সাদিয়া আর আশাও এসেছে। মিসেস অহনা তার বৌমাকে বরণ করে ঘরে তুলছেন। আজ তার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে। উর্মি বরাবরই মিসেস অহনার বেশ আদরের ছিল। উনি সবসময় চাইতেন উর্মিকে ওনার ছেলের বউ করবেন। নিবিড়ের সব কাজিনরা মিলে উর্মিকে ও রুমে বসিয়ে দিয়ে যায়। রুমটা উর্মির কাছে বেশ ভালোই লাগে, তবে আগের রুমটাতে তেমন একটা আশা হয়নি তার। বিছানার এক পাশে বসে নিবিড়ের জন্য অপেক্ষা করছে সে। বিয়ের শাড়িটা এখনো গায়ে জড়ানো, কান্না করার ফলে চোখের কাজল হালকা লিপটে আছে। শাড়ি আর গহনা বেশ অনেকক্ষণ যাবৎ পরে থাকার কারণে তার বেশ অস্বস্তি বোধ হচ্ছে। কিছুক্ষণ বাদে নিবিড় দরজায় নক করে রুমে প্রবেশ করে। নিবিড় আসতে উর্মি তাকে সালাম জানায়। সে সালামের উত্তর নিয়েই উর্মিকে বলে, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে এসো, নামাজ পড়বো। উর্মি তার ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুমে আসতে নিবিড়ও উজু করে এসে নামাজ আদায় করে নেয়। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উর্মি বাধ্য মেয়ের মতো বিছানার এক পাশে শুয়ে পড়ে। নিবিড় উর্মির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ক্লান্ত থাকার কারণে উর্মি একসময় ঘুমিয়ে পড়ে। মাম্মা, আজ না একটা মেয়ে আমাকে লাভ লেটার দিয়েছে। উর্মি বিছানায় ভাঁজ করে রাখা কাপড়গুলো আলমারিতে তুলে রেখেছিল। এমন সময় নীর কথাটা বলে। উর্মি পেছন ফিরে তাকিয়ে দেখে তার 7 বছরের বাচ্চা ছেলেটার ইনোসেন্ট ফেস নিয়ে দাঁড়িয়ে আছে। নীরের চোখ মুখ সব যেন নিবিড়ের কার্বন কপি। ছেলেও তার বাবার মতোই গম্ভীর স্বভাবের। পরিবারের মানুষজন ছাড়া বাইরের কারো সাথেই তেমন একটা কথা বলে না। নীর পরিবারের সবার বেশ আদরে, দেখতে একদম চকলেট বয়। হাসলে উর্মির মতোই গালি টোল পড়ে। সবেমাত্র সে ক্লাস 2-তে পড়ে, তবে ইয়ার নতুন কিছু না। কিছুদিন পর পরই ছেলের কাছ থেকে উর্মি এমন কথা শুনে, কিন্তু সে বুঝে পায় না এতটুকু ছেলেকে কেউ চিঠি দেবে। ভাবা যায়। নিবিড় দরজার সামনে দাঁড়িয়ে থেকে ছেলের কথাগুলো শুনে এক প্রকার জোরে হেসে দেয় আর বলে, এই না হলে বাপকা বেটা। উর্মি চোখ রাঙিয়ে নিবিড়ের দিকে তাকায়। পাপ্পা, আমি তোমার আর মামামের সাথে ঘুরতে যাব। পড়া বাদ দিয়ে ঘুরতে বের হওয়া চলবে না। মাম্মাম, পরে বেশি করে পড়ে নেব প্লিজ। আমার বাবা যখন বলেছে ঘুরতে বের হবে, তখন তো যেতেই হবে। ছেলেকে আরো মাথায় তুলুন। বিকেলে নীরকে নিয়ে ওরা একটা পার্কে ঘুরতে আসে। আজও নিবিড় উর্মিকে আর নীরকে একটা জায়গায় বসিয়ে দিয়ে কোথাও যায়, আবার মিনিট 5 পর ফিরে আসে হাতে বেলি ফুলের মালা নিয়ে। প্রায়শই নিবিড় কোথাও ঘুরতে বের হলে উর্মির জন্য বেলি ফুলের মালা কিনে নিজ হাতে তার প্রিয়তমার হাতে পরিয়ে দেয়। সন্ধে প্রায় ঘনিয়ে আসছে। নিবিড়ের স্ত্রী সন্তান নিয়ে পার্ক থেকে বেরিয়ে আসতে নিলেই পেছন থেকে কেউ উর্মি বলে ডাক দেয়। ওরা পেছনে তাকিয়ে দেখে আরোহী আর তানবীর দাঁড়িয়ে
ওদের হাত ধরে 8-9 বছরের মেয়ে রয়েছে। উর্মি চলে আসতে নিলেই আরোহী পেছন থেকে বলে, তুমি আমাদের উপরে এখনো রেগে আছো উর্মি? না, আপনাদের উপর রাগ করবো কেন? তোমার সাথে অনেকবার খারাপ ব্যবহার করেছি। আসলে ডাক্তার বলেছিল তানভীরের কোনো দিনই তোমাদের সাথে থাকাকালীন কোনো স্মৃতি ফিরে আসবে না, আর আমরা চাইছিলাম না ওর মাথায় কোনো প্রেশার পড়ুক। আমি ওগুলো কিচ্ছুই মনে রাখিনি। আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। উনি আমার স্বামী নিবিড়, আর এই আমার ছেলে নীর। আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে আছি। অতীতের কোনো কিছুই আমি মনে রাখতে চাই না। আমার বর্তমান আর ভবিষ্যৎ শুধুমাত্র এই দুজনকে নিয়েই। নিবিড় আর নিবিড়ের কোলে থাকা নীরকে দেখিয়ে তানভীর নিবিড়ের সাথে হাত মিলায়। এই যে আমাদের মেয়ে তোহা। মেয়েটা একদমই তানভীরের মতো হয়েছে। সরি উর্মি, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। পূর্বের কোনো কিছুই আমার মনে নেই। ইটস ওকে। রাতে উর্মি নীরকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। এমন সময় নিবিড় তার প্রেয়সীকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজকে আমার শ্যামাবতীর মন খারাপ। উর্মিকে ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়ায় নিবিড়। তা আমার সুন্দরী বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য আমায় কি করতে হবে? নিবিড়ের এমন কথা শুনে উর্মি ফিক করে হেসে দেয়। তোমার হরিণ টানা চোখ আর টোল পড়া হাসিতে আমি প্রেমে পড়ি বারংবার। আপনার চোখের দিকে তাকালে বোঝা যায় কতটা প্রখর সেই অনুভূতি। আমার শ্যামাবতী কবে থেকে আমার অনুভূতিগুলোকে অনুভব করতে লাগলো? সেই দিন থেকে এই গম্ভীর হরফে প্রাণ উচ্ছল মানুষটাকে ভালোবেসে ফেলেছি। আমিও যে আমার শ্যামাবতীকে বড্ড ভালোবাসি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।